Okay, welcome to our online class on philosophy of mind. Does mind exist? এই কোশ্চেনটা আমরা সলভ করার জন্য আলোচনা করছি এবং আমরা জানি যে ফিলসফি অফ মাইন্ড আছে কিনা, তাহলে জগতে যা কিছু আমরা অস্তিত্বশীল দেখি এসবগুলো কি বস্তু নাকি বস্তু অতিরিক্ত নন মেটেরিয়াল কোনো কিছু আছে যেটাকে আমরা মাইন্ড বলি। তো যারা বলে যে বস্তু অতিরিক্ত কোনো কিছু নাই তারা হলো বস্তুবাদী। মনিস্ট মানে যাদের সত্তা হলো একক একটা, আর যারা মনে করে যে সত্তা একক নয় বরঞ্চ দ্বৈত, তারা বস্তু এবং মন দুটাতেই বিশ্বাস করে। আচ্ছা, এই মন থাকার পক্ষে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেই যুক্তিগুলোর মধ্যে একটা যুক্তি হচ্ছে, প্রধান যে যুক্তিটা সেটা হচ্ছে আমাদের একটা মোস্ট পার্সোনাল সাবজেক্টিভ একটা এক্সপেরিয়েন্স আছে, আমরা একটা কিছু একটা ফিল করি, যেই ফিলটাকে বলা হচ্ছে আমাদের কোয়ালিয়া, অর্থাৎ আমাদের সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স যেগুলো আছে এগুলো সমষ্টি। আচ্ছা, তো এরপরে আরেকটা যুক্তি হচ্ছে ইন্টেনশনালিটি, আমাদের মধ্যে কিছু ইন্টেনশন কাজ করে। তাহলে একটা বস্তু যখন কোন একটা কিছু করে, সাপোজ আমি যদি এই কলমটা এখান থেকে ছেড়ে দেই, এটা আমার হাতের মধ্যে পড়লো, তাহলে এই কলমটা যে উপর থেকে নিচে পড়লো, এই কলমটা কি নিচে পড়তে চেয়েছে? না, আমরা সেটা বলবো না, বরং আমরা বলবো একটা পদার্থবিদ্যার নিয়ম অনুসারেই এটা পড়েছে। কিন্তু আমি যে উপর থেকে এটা ফেলছি, এখানেও পদার্থবিদ্যার নিয়ম কাজ করছে, আমি এটা ধরে আছি, এটা পদার্থবিদ্যার নিয়ম অনুসারে কাজ করছে, আমি এটা ছেড়ে দিলে এটা পড়ে যাবে। কিন্তু এইসব কিছুর পিছনে আমার একটা পার্সোনাল ইন্টেনশন কাজ করছে, আমার একটা ইচ্ছা কাজ করতেছে, আমার একটা চয়েস কাজ করতেছে। তাহলে যারা মনের পক্ষে আছে তারা বলবে যে আমাদের মধ্যে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স আছে, আমাদের মধ্যে ইন্টেনশন আছে, আমাদের মধ্যে কিছু থট কাজ করে, আমরা চিন্তা করি, কোনো বস্তু চিন্তা করে না, আমাদের মধ্যে চেতনা কাজ করে, কোনো বস্তুর মধ্যে চেতনা কাজ করে না। এভাবেই করে তারা মনের পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করবে। আর যারা মনের অস্তিত্বের বিপক্ষে, তারা বলবে মন থাকার পক্ষে তুমি এই যে কথাগুলো বলছো, এই কথাগুলোকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা শুরুতে যেটা পাই সেটা হচ্ছে কতগুলো মেটেরিয়াল বা মানে প্রসেস, যেটাকে আমাদের ব্রেনের মধ্যে আমরা পাই। এই জন্য তারা মন বা নন মেটেরিয়াল কোনো কিছুকে এলিমিনেট করতে চায়। এটার ব্যাপারে আমরা ড্যানিয়েল ডেনেটের যুক্তি পড়েছি, যেখানে উনি কোয়ালিয়া ইনভার্স একটা সিনারিওর কথা বলেছেন, একটা থট এক্সপেরিমেন্টের কথা বলেছেন। আবার এটার নানা ধরনের সমালোচনাও আমরা আলোচনা করেছি, এবং সেই সমালোচনাগুলো আলোচনা করতে গিয়ে আমরা একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে যে আমাদের এক্সপেরিয়েন্স গুলো সাবজেক্টিভ, কিন্তু এক্সপেরিয়েন্স গুলোর মধ্যে যখন আমরা একটা রিলেশন ডেভেলপ করি, যখন নলেজ প্রডিউস করি, তখন নলেজটা হয়ে যায় অবজেক্টিভ। সেজন্য আমরা বলেছি যে আমাদের এক্সপেরিয়েন্স গুলো আমাদের দিক থেকে এটা সাবজেক্টিভ, কিন্তু আমরা যখন জ্ঞানের কথা বলি, কমিউনিকেশনের কথা বলি, আমরা জানি যে নলেজ হচ্ছে এক ধরনের কমিউনিকেশন, সেই হিসেবে সেগুলো হচ্ছে অবজেক্টিভ। ওকে, এরপরে বস্তুবাদীদের এলিমিনেটিভিজমের পরে দ্বিতীয় একটা যুক্তি বলা হচ্ছে, আমরা যেগুলো ইন্টেনশনের কথা বলছি, আমরা যেগুলো আমাদের কোয়ালিটির অ্যাসপেক্ট অফ সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স বা কোয়ালিয়ার কথা বলছি, এগুলো কতগুলো রিপ্রেজেন্টেশন। তাহলে যখন আমি কোনো কিছুকে দেখি, তখন আমার মধ্যে একটা রিপ্রেজেন্টেশন তৈরি হয়। এই যে যারা আমাকে এখন দেখতে পাচ্ছেন, আমাকে দেখার মাধ্যমে আমার একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন আপনাদের ব্রেনের মধ্যে ক্রিয়েট হচ্ছে। আপনি যখন এই কলমটা দেখেন, কলমের একটা রিপ্রেজেন্টেশন আপনার মধ্যে তৈরি হয়। তাহলে আমাদের মধ্যে বস্তু জগৎ থেকে যে ধারণাগুলো তৈরি হয়, ওই ধারণাগুলো আমাদের কতগুলা স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কের মধ্যে সেগুলো জমা থাকে, এবং সেগুলো প্রক্রিয়া করে আমরা প্রসেস করে আমরা জ্ঞান অর্জন করি। তাহলে আমাদের মস্তিষ্কের মধ্যে যে প্রক্রিয়াগুলো ঘটে, এগুলোতে কতগুলো ফিজিক্যাল ফেনোমেনন, আমরা সেগুলো
নানা বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে দেখতে পাই অথবা বুঝতে পারি। তাহলে আমাদের ব্রেইনের মধ্যে যে প্রসেসটা হচ্ছে, ব্রেইন যেহেতু একটা ম্যাটার, তাহলে পুরো জিনিসটা একটা ম্যাটেরিয়াল ফেনোমেনন। সো আমরা যে রিপ্রেজেন্টেশন গুলো আমাদের তৈরি হয়, সেই রিপ্রেজেন্টেশন গুলো যদি ফিজিক্যাল হয়, তাহলে আলটিমেটলি আমরা যেগুলো মাইন্ড বলছি এগুলো হচ্ছে ফিজিক্যাল। আর হায়ার অর্ডার হচ্ছে যে যখন আমি একটা কিছু চিন্তা করি, এই যে আপনারা আমার এই কলমটা দেখতে পাচ্ছেন, এই কলমটা দেখার মাধ্যমে, এই যে আমি দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের যার যার মধ্যে এক একটা রিপ্রেজেন্টেশন আমাদের ব্রেনের মধ্যে তৈরি হচ্ছে। এই কলমটা আমি এখন রেখে দিলাম, তখন এই কলমটা নিয়ে যখন আমি ভাবতে থাকি, তখন আমার ব্রেইনের মধ্যে কলমের যে রিপ্রেজেন্টেশন গুলো জমা আছে সেগুলোকে আমি নানাভাবে প্রসেস করি। তাহলে একটা হচ্ছে যে এক্সটার্নাল ওয়ার্ল্ড সম্বন্ধে আমার পারসেপশন, আরটা হচ্ছে আমার ইনার পারসেপশন। তাহলে এই ইনার পারসেপশনটা হচ্ছে হায়ার অর্ডার রিপ্রেজেন্টেশন, মানে রিপ্রেজেন্টেশন আর একটা রিপ্রেজেন্টেশন। তাহলে যখন আমি একটা ছবি তুলি, তাহলে ব্যক্তি এবং ছবি, যেমন স্ক্রিনে আমার ছবিটা দেখা যাচ্ছে আর আমি ব্যক্তি, তাহলে আমার ছবিটার রিপ্রেজেন্টেশন। এই ছবিটা থেকে যদি আরেকটা ছবি কপি করা হয় এবং তুমি আরেকটা ছবি ভাবতে থাকো, অথবা আমরা একটা ফটোকপি থেকে একটা ফটোকপি করি, সেরকম কিছু হায়ার অর্ডার আমাদের মধ্যে তৈরি হয়। তাহলে রিপ্রেজেন্টেশনও যদি ফিজিক্যাল হয়, হায়ার অর্ডার এই বিষয়গুলো হচ্ছে ফিজিক্যাল। এটা হচ্ছে বস্তুবাদীদের যুক্তি। এটার বিপক্ষে আমরা আবার ওই যে দাঁতের ব্যথার উদাহরণ এনেছি, নানা ধরনের আমরা কিছু আহ, উদাহরণ এনে আমরা দেখাইছি যে আমাদের এই যে মানে যে মানে আমাদের যে এক্সপিরিয়েন্স, আমার আমার এক্সপিরিয়েন্স আমার, তোমার এক্সপিরিয়েন্স তোমার, কিন্তু এই এক্সপিরিয়েন্স গুলোকে যখন আমরা পরস্পরের সাথে কানেক্টেড করি নলেজ ফর্ম করার জন্য, তখন ওই যে কমিউনিকেশন, ওই যে স্ট্রাকচারটা, ওই বিষয়টা আহ, তখন আর সাবজেক্টিভ থাকে না, ওই বিষয়টা তখন সেটা অবজেক্টিভ হয়ে দাঁড়ায়। তাহলে যে যে একটা স্ট্রাকচারাল রিলেশন হয় কোয়ালিয়া গুলোর মধ্যে, স্ট্রাকচারটা থার্ড পার্সন ফেনোমেনা, এবং স্ট্রাকচারটা থার্ড পার্সন হওয়ার কারণে আমরা জাস্টিফিকেশন, ভেরিফিকেশন সেগুলো করতে পারি। তাহলে আমি আমি যখন আমার ভাবটা প্রকাশ করি একটা নিরপেক্ষ পদ্ধতিতে, সবার জন্য গ্রহণযোগ্য যেটা, সেটার মাধ্যমে আমার ভাবটা, আমার একান্ত ভাবটা, যেটা আমি একটা মানে সবার জন্য গ্রহণযোগ্য পদ্ধতি প্রকাশ করছি, ওই ভাবটা তখন মানে আমার একান্ত ভাবটা তখন নাই হয়ে যায় না। তাহলে আমার একান্ত একটা ভাবনা আছে যেটা আমি ভাষার মাধ্যমে প্রকাশ করি, যেই ভাষাটা হচ্ছে যে অবজেক্টিভ, যে ভাষাটা হচ্ছে যে মানে ফর অল, ওকে। কিন্তু ওই ভাষাটা আমি ব্যবহার করছি আমার যে ভাবটাকে প্রকাশ করার জন্য, ভাবটা কিন্তু পার্সোনাল। সুতরাং ভাষার অথবা আমাদের জ্ঞানের পদ্ধতির যে স্ট্রাকচারাল অবজেক্টিভিটি, সেটার মাধ্যমে কিন্তু আমাদের কোয়ালিটা নাই হয়ে যায় না। এটা হচ্ছে বস্তুবাদের বিপক্ষে সমালোচনা। এবং এটা করতে গিয়ে আমরা জম্বির কথা আলোচনা করেছি। জম্বি হচ্ছে একটা ঠিক মানুষের মতোই সবকিছু, কিন্তু তার সাবজেক্টিভ অ্যাসপেক্ট নাই। তাহলে একটা জম্বি বা একটা রোবট, সেটার মধ্যে কিন্তু একটা রিপ্রেজেন্টেশন তৈরি হয়। যখন আমি কিবোর্ডের মধ্যে কিছু একটা লিখি, ওকে, ওয়েল, হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা কিবোর্ড। হ্যাঁ, কিবোর্ডে যখন আমি এটা চাপাচাপি করি, এই কি থেকে এই কেবলের মাধ্যমে সেটা কম্পিউটারের মধ্যে যায়, এবং কম্পিউটারের মধ্যে যাওয়ার পরে তখন একটা রিপ্রেজেন্টেশন তৈরি হয়। তাহলে তাহলে একটা কম্পিউটারে যেভাবে কাজ করে, একটা যন্ত্র যেভাবে কাজ করে, একটা জম্বিও সেভাবে কাজ করে, যে এটার মধ্যে কিছু রিপ্রেজেন্টেশন তৈরি হয়। কিন্তু জম্বির মধ্যে তো সাবজেক্টিভিটি নাই। হ্যাঁ, তাহলে রিপ্রেজেন্টেশন থাকলেই যে সাবজেক্টিভিটি বাদ হয়ে যাবে সেটা না। এই যে এখানে যেটা বলা হয়েছে যে রিপ্রেজেন্টেশনালিজম, যে আমরা যখন কোনো একটা কিছু এক্সপেরিয়েন্স করি, তখন আমাদের মধ্যে একটা রিপ্রেজেন্টেশন তৈরি হয়। মানে ওয়ান্স এগেন আমি যখন কলমটা দিই, এই কলমটার জ্ঞান আমার মাথার মধ্যে যায়, কিন্তু কলমের কোনো অংশ আমার মাথার মধ্যে ঢুকে না। কলমটা আমার মাথার মধ্যে ঢুকে না, কিন্তু কলমের জ্ঞানটা ঢুকে। ওকে, তো কলমের যে জ্ঞানটা ঢুকে সেটা হচ্ছে একটা সাইন বা সিম্বলের মাধ্যমে ঢুকে, একটা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ঢুকে। বস্তুবাদী বলবে কলমটা যেরকম ফিজিক্যাল, রিপ্রেজেন্টেশনটা সেরকম ফিজিক্যাল। সুতরাং সব ব্যাপারগুলোই ফিজিক্যাল, এখানে নন ফিজিক্যাল একটা মানে ফিজিক্যাল মাইন্ড বলে কোনো কিছু নাই। কিন্তু এটার সমালোচনা হচ্ছে এটা যে একটা জম্বির মধ্যে কিন্তু সেরকম একটা রিপ্রেজেন্টেশন কাজ করে, যেভাবে আমাদের ব্রেনের মধ্যে কাজ করে। তাহলে আমাদের বডি গুলো, ব্রেন গুলো
অনেকটাই কিন্তু রোবোটিক ওয়েতে, মেশিনারি ওয়েতে কাজ করে। কিন্তু এটার মাধ্যমে এটা বলা যাবে না যে আমাদের সাবজেক্টিভ ফিলিং গুলো নাই। ওই যে দাঁতের ব্যথা নিয়ে আমরা আলোচনা করছিলাম রিকার সাথে, দাঁতের ব্যথা ডাক্তার ডাক্তার দেখতেছে, আমিও ব্যথা যে পাচ্ছে তার বিভিন্ন অনুভূতি এক্সপ্রেশন দিয়ে বুঝতে পারছি, কিন্তু ব্যথা যে পাচ্ছে, তার যে ব্যথাটা হচ্ছে, এই যে তার একান্ত পার্সোনাল এক্সপিরিয়েন্স, অনুভূতি, সেটা কিন্তু নাই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে যারা বস্তুবাদী তারা বলবে আমাদের চিন্তাগুলো হচ্ছে আমাদের পারসেপশনের হায়ার অর্ডার, মানে ইনার পারসেপশন, এরকম কোনো কিছু। আর এরপরে আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম যে বার্ট্রান্ড রাসেলের নিউট্রাল মনিজম, তিনি বলতে চেয়েছেন যে যে আসলে মাইন্ড এবং ম্যাটার এই দুটাই হচ্ছে বাস্তব, এই দুটা কোনো একটা নিউট্রাল কোনো কিছু থেকে উঠে আসছে। এটা হচ্ছে রাসেলের নিউট্রাল মনিজম। এবং রাসেলের অন্টোলজিক্যাল থিওরি হচ্ছে ইনডাইরেক্ট রিয়েলিজম, অর্থাৎ আমরা সরাসরি আমাদের সেন্স এক্সপিরিয়েন্স গুলোকে পাই, ডাটা গুলোকে পাই, এবং সেখান থেকে আমরা অ্যাসিউম করি যে একটা স্বাধীন স্বতন্ত্র বস্তু আছে যেটা থেকে থাকার কারণে আমি এটা পাচ্ছি। কথার কথা, আমি যখন কলমটা দেখি, তাহলে আমি আসলে কলমটা দেখি না, আমি কলমের বিভিন্ন ইন্দ্রিয় উপত্যগুলো পাই। যেমন আমি দেখছি, ধরছি সরাসরি, তোমরা ধরতে পারছো না, দেখতে পাচ্ছ, আমি যে ধরছি এটা দেখতে পাচ্ছ। তাহলে নানা ধরনের আমরা সেন্স ডাটাগুলো পাই, কিন্তু এই সেন্স ডাটাগুলো কোত্থেকে আসছে যদি বস্তুটা না থাকে? তাহলে উনি রিয়েলিজমে বিশ্বাস করে, তার মানে যেটা আছে সেটা আছে, কারো জানার উপর নির্ভর করে না। সেই হিসেবে বার্ট্রান্ড রাসেল হচ্ছে একজন রিয়ালিস্ট, কিন্তু তিনি ডাইরেক্ট রিয়েলিস্ট না। তিনি মনে করে ডাইরেক্টলি আমরা জ্ঞানের করতে হিসেবে আমরা কানেক্টেড হই বস্তু থেকে, যে আমরা ইন্দ্রিয় উপত্যগুলো পাই, সংবেদন উপত্যগুলো পাই, যে ডেটাগুলো পাই, সেন্সেশনটা পাই, সেটার সাথে আমরা কানেক্টেড হই, এবং আমরা স্বাধীন বস্তুটাকে অনুমান করি। আচ্ছা, স্বাধীন বস্তুর পক্ষে উনি সেজন্য রিয়ালিস্ট। আর আমরা যেহেতু সরাসরি বস্তুটাকে পাই না, আমরা এক্সপিরিয়েন্সের মাধ্যমে বস্তুর ডাটাগুলো পাই, সেই জন্য তিনি হচ্ছে ইনডাইরেক্ট রিয়ালিস্ট। তাহলে এখানের মধ্যে আমি সেদিন কিছু তরি তরকারি দেখেছি, যে কোনো কিছু আমরা দেখাতে পারি। যখন আমি এইটা দেখছি আমার হাতে, তোমরা মার্কারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই মার্কারটা, ওকে, এটা থেকে কিছু মানে কিছু অনুভূতি তুমি পাচ্ছ। ওকে, যখন আমি আমার এই চশমাটা হাতে নিলাম, সেটা থেকে তুমি ভিন্ন কিছু পাচ্ছ। এভাবে করে আমরা যে সেন্স ডেটাগুলো পাই, এই সেন্স ডেটাগুলোকে আমরা আমাদের মস্তিষ্কের মধ্যে, আমাদের কগনিটিভ ফ্যাকাল্টির মধ্যে কাজে লাগিয়ে আমরা বস্তুকে অনুমান করি। তাহলে আসলে বস্তুটা কিরকম আমরা যেভাবে অনুমান করি, তার বাইরে আসল বস্তুটা কিরকম? তাহলে এটা নিয়ে আমি গত ক্লাসে বলেছি যে যারা সায়েন্সে পড়ছে তারা বুঝো যে প্রতিটা বস্তু হচ্ছে অণু-পরমাণু দিয়ে তৈরি, এবং অণু-পরমাণুগুলোর মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং সেগুলো নানাভাবে মুভ করছে। তাহলে আমরা যখন কোনো কিছুকে দেখি, আমাদের যে সাবজেক্টিভ আসপেক্ট আছে সেটা থেকে না দেখে আমরা যদি অবজেক্টিভ আসপেক্ট থেকে দেখি, এমন একটা জগৎ যেখানের মধ্যে কোনো সাবজেক্টিভিটি নাই, এরকম একটা জগৎ যদি আমরা মানে কল্পনা করি, যদিও এরকম জগৎ হওয়াটা অসম্ভব, কারণ সাবজেক্টিভিটি ছাড়া তো অবজেক্টিভ ওয়ার্ল্ড হতে পারে না। অন্টোলজিক্যালি সাবজেক্টিভিটি এবং অবজেক্টিভিটি হচ্ছে কানেক্টেড, সত্য এবং মিথ্যার মতো। এমন কোনো জগৎ হইতে পারে না যেখানে সবকিছু মিথ্যা। তাহলে সবকিছু মিথ্যা, অন্ততপক্ষে সেটা সত্য হবে। আর এমন কোনো জগৎ হতে পারে না যে জগতে সবকিছু সত্য। যে জগতে সবকিছু সত্য, কোনো মিথ্যা না, এখানে সত্যগুলো যে সত্য সেটা আর বোঝা যাবে না। ওকে, তো সেই জন্য এই যে বিপরীতের যে সম্পর্ক, এটা তো একটা জরুরি এবং অপরিহার্য ব্যাপার। তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা যদি একটা অবজেক্টিভ ওয়ার্ল্ডকে কল্পনা করি, যদিও এটা করা সম্ভব নয়, আমি কথার কথা ধরে নিচ্ছি, যদি একটা অবজেক্টিভ ওয়ার্ল্ড কল্পনা করি, মানে সায়েন্টিফিকের, মানে সায়েন্স যে অবজেক্টিভিটির কথা বলে, সায়েন্সের মধ্যে কিন্তু সাবজেক্টিভিটি আছে, এই জন্য সায়েন্স সায়েন্স হতে পারছে। পিওর অবজেক্টিভিটি যদি দেখি, তাহলে আমরা কোনো বস্তু দেখি না। পিওর অবজেক্টিভ ওয়ার্ল্ডের মধ্যে কোনো কিছু নাই, মানে পিওর অবজেক্টিভ ওয়ার্ল্ডে কোনো অণু থাকবে না। অণু, পরমাণু, এগুলো তো আমরা তৈরি করেছি, মানুষরা তৈরি করেছে। কোনো অণু এসে বলছে এই দেখো আমি হচ্ছে অ্যাটম, সরি মলিকিউল, আর কোনো পরমাণুকে এসে বলছে এই দেখো আমি হচ্ছে যে অ্যাটম, আমি পরমাণু। আমরাই সেগুলোকে
সেভাবে নামকরণ করেছি, আমাদের মতো বুঝেছি। তাহলে আমাদের এপিস্টেমিক ওয়ার্ল্ড যেটা আমরা বলি, জ্ঞানের জগৎ, এপিস্টেমোলজি কোর্স আমরা দেখেছি, সেখানে সাবজেক্টিভিটি এবং অবজেক্টিভিটি দুইটাই লাগবে। ওকে, তাহলে অবজেক্টিভিটিটা তো ম্যাটার বুঝলাম, কিন্তু সাবজেক্টিভিটিটা কোথেকে আসে? সাবজেক্টিভিটিটা কি ম্যাটার? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। এবং আজকের ক্লাসে আমরা রাসেলের নিউট্রাল মনিজমের সূত্রে আলোচনা করব যে এই যে দেখতে পাচ্ছ মাইন্ড বডি আইডেন্টিটি থিওরি। রাসেলের যে নিউট্রাল মনিজম, রাসেল বলতে চাইবে যে বস্তুগত দিক থেকে যখন আমরা দেখি তখন আমাদের মস্তিষ্ক একটা বস্তু, মস্তিষ্কের মধ্যে আমরা চিন্তা করি, সুতরাং এটা একটা বস্তুগত ব্যাপার। কিন্তু আমাদের মস্তিষ্ক নিয়ে যখন আমরা ভাবতে থাকি বা যে কোনো কিছু আমরা ভাবি, তখন আমরা আমাদের ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে আমরা কিছু সাবজেক্টিভিটি পাই, আমাদের কিছু সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স পাই। সেটার দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে ব্যাপারগুলো হচ্ছে যে কোয়ালিটেটিভ, এগুলো নন মেটেরিয়াল। ওকে, তো সো রাসেল সেজন্য বলছে যে আসল বিষয়টা হচ্ছে নিউট্রাল, কিন্তু বস্তুগত দিক থেকে দেখলে এটা বস্তু, আর অবস্তুগত দিক থেকে যদি আমরা দেখি, কোয়ালিটি দিক থেকে, কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট বা কোয়ালিটি দিক থেকে, তাহলে সেটা অবস্তু। তাহলে এই মাইন্ডকে আমরা জানতে পারি ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে, আর ম্যাটারকে আমরা জানতে পারি কজাল রিলেশনের মাধ্যমে। এইটুকু হচ্ছে এই পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি আগের ক্লাসগুলোতে, সেটার একটা সামারি আমি একটু বিস্তারিত ভাবেই বললাম। আমি ঠিক বুঝতে পারছি না যারা শুনছো তারা এটা আমার কথাগুলো বুঝতে পেরেছো কিনা, বা তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, এইটা তোমরা বলবে। এরপর আমরা আজকের আলোচনাগুলো শুরু করব। হ্যাঁ, এনিওয়ান প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। তাসনিয়া, জি স্যার, ভালো আছেন? স্যার একটা কোয়েশ্চেন ছিল। ভালো আছে মানে তোমার সাথে তো আমার আগে কথা হয় নাই, হয়েছে? না স্যার। হয় নাই। তাহলে তাসনিয়া, তুমি কোন জায়গা থেকে কানেক্ট? আমি স্যার আমার থার্ড ইয়ারেরই স্টুডেন্ট। তা বুঝলাম, কিন্তু তুমি আছো কোন জায়গাতে? আচ্ছা, আমি চিটাগংয়ে। চিটাগং এর কোন জায়গায়? মির্জাপুর। ও, তুমি তো কাছাকাছি আছো। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাসনিয়া, তোমার প্রশ্নটা শোনার আগে তোমাকে আমি একটা পাল্টা প্রশ্ন করি। জি স্যার। তুমি মির্জাপুরে আছো, এই ফিজিক্যাল ফেনোমেনা। জি। তুমি থার্ড ইয়ারের স্টুডেন্ট, এটা কি ফিজিক্যাল ফেনোমেনা? না স্যার। কারণ থার্ড ইয়ারে তোমাদের ক্লাস হয় আমাদের আর্টস ফ্যাকাল্টিতে 321 নম্বর রুমে। ওকে, জি স্যার। তো তুমি যদি 321 নম্বর রুমে থার্ড ইয়ারের ক্লাস না হয়, আমরা যদি এই যে আমরা এখন ক্লাস করছি, এটা কি থার্ড ইয়ারের ক্লাস নয়? থার্ড ইয়ারের ক্লাস, কিন্তু 321 নম্বর রুমে না। আচ্ছা, 321 নম্বর রুমটা যদি মনে করো ধ্বংস করে দেওয়া হলো, তাহলে কি আমাদের থার্ড ইয়ারের স্টুডেন্ট হওয়া, টিচার হওয়া, এগুলো কি নাই হয়ে যাবে? না, স্টুডেন্ট হওয়া নাই হবে না, এখনো পাশ করি নাই তো। আচ্ছা ঠিক আছে, আমি বলতে চাচ্ছি যে আমরা যে আইডিয়া গুলো করি, জি স্যার। সে আইডিয়া গুলো মানে যেমন আমি, তুমি আমার হাতে কি দেখতে পাচ্ছ? একটা মার্কার দেখতে পাচ্ছ? জি স্যার, একটা মার্কার একটা কলম। কলম দেখতে পাচ্ছ, ফাইন। আচ্ছা, একটা মার্কার একটা কলম, এগুলো তো ফিজিক্যাল। জি। হ্যাঁ, আচ্ছা, এখানে এই যে হলুদ মার্কার, ডু ইউ লাইক ইট? কেউ কেউ কিন্তু হলুদ পছন্দ করে না, অন্য রং পছন্দ করে। সাপোজ এটা হচ্ছে একটু গ্রিনিশ, সবুজ জি না? স্যার। হ্যালো, গ্রিন আর হোয়াইট। জি আচ্ছা স্যার। আচ্ছা। আচ্ছা, তোমার তোমার ফেভারিট কালার কি? স্যার আমার সব কালার পছন্দ। আচ্ছা, তুমি না বললেও চলবে। মনে করো সবাই তো সব কালার পছন্দ করে না, করে? না স্যার। আচ্ছা, তাহলে এই ব্ল্যাক কালারও একটা কালার, ইয়েলো কালারও একটা কালার। হ্যাঁ, ব্ল্যাক কালার যে ব্ল্যাক, এটা কি ব্ল্যাকের দোষ? না, গুণ। আচ্ছা, ইয়েলো ইয়েলো কালার যে ইয়েলো কালার, এটা কি কোনো দোষ গুণের বিষয় নাকি একটা ফ্যাক্ট?
স্যার ও মানে এই কালারটাই হচ্ছে যে তার বৈশিষ্ট্য, এটা একটা ফ্যাক্ট। রাইট, রাইট। কিন্তু ফ্যাক্টটাকে আমরা গ্রহণ করি আমাদের নরমেটিভিটি দিয়ে। মানে নরমেটিভিটি মানে কি? আমাদের যে মূল্য আরোপ করি, নেগেটিভ বা পজিটিভ, লাইক অথবা ডিসলাইক, গুড অর ব্যাড, এগুলো কতগুলো নর্মস না, ভ্যালুস না? জি জি স্যার, ভ্যালু। এই ভ্যালুস গুলো তো আমরা আরোপ করি, তাই না? তাহলে এই ব্ল্যাক অথবা ইয়েলোর মতো আমরা যখন বলি, সাপোজ যে মানে কোনো একটা কিছু ভারী, তাহলে আমাদের জন্য যেটা ভারী, আমাদের চেয়ে অনেক শক্তিশালী কারোর জন্য সেটা কি ভারী? না স্যার, মানে আচ্ছা, আমাদের আমাদের জন্য মতো আমাদের জন্য যেটা হালকা, আমাদের চেয়ে অনেক দুর্বল, মনে করো পিঁপড়া, তাদের জন্য কি সেটা হালকা নাকি অনেক ভারী? ভারী স্যার। তার মানে আমাদের জ্ঞানগুলো, মানে আমাদের না, যে কোনো জ্ঞান, পিঁপড়ার জ্ঞান পিঁপড়ার মতো, পাখির জ্ঞান পাখির মতো, মানুষের জ্ঞান মানুষের মতো, ফেরেশতাদের জ্ঞান ফেরেশতাদের মতো, রোবটের জ্ঞান রোবটের মতো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের জ্ঞানগুলো তো আমাদের জ্ঞান যেরকম, জি হুম, আমাদের আমাদের জ্ঞান অনুসারে আমাদের জগৎকে আমরা সাজাই, তাই না? জি স্যার। আর আমরা যেভাবে কোনো কিছুকে দেখি, কালারকে, মনে করো প্রজাপতি, প্রজাপতি কি কালারকে সেভাবে দেখে নাকি একটা থার্মাল পিকচারে দেখে? স্যার থার্মাল পিকচারে দেখে ওরা। আচ্ছা, তাহলে ওদের জগৎ আমাদের জগৎ কি সেম জগৎ? স্যার আমাদের ধারণার জগৎটা সেম না, কিন্তু ওরা যে দেখতেছে বিষয়টা, রাইট। মেইন তাহলে বিষয় ওরা হচ্ছে ওরা ধারণার ওরা জগৎটা সেম। দেখতেছে, ওরা দেখে ওদের মতো করে গ্রহণ করছে, আমরা দেখে আমাদের মতো করে গ্রহণ করছি, তাই না? জি স্যার। তাহলে এই যে আমাদের সবকিছু জ্ঞানের মধ্যে আমাদের সাবজেক্টিভিটি, আমাদের যে একটা ইনার একটা সত্তা, এইটা একটা রোল প্লে করে যাচ্ছে না? অবশ্যই স্যার। তাহলে আমরা যদি অবজেক্টিভিটি কেই সবকিছু মনে করি, সাবজেক্টিভিটি বলে কোনো কিছু নাই আলাদাভাবে, জি তাহলে তো জ্ঞানটা ঠিক অসম্ভব হয়ে পড়ে। জি স্যার। আচ্ছা, তোমার প্রশ্ন শুনতে গিয়ে তোমার সাথে অনেক কথা বলে ফেললাম। তুমি না কি স্যার, আমি আমি আরো উপকৃত হয়েছি আপনার বিষয়টা শুনে। স্যার আপনি একটু আগে বলেছিলেন, আসলে হয়তো এটা আমার মানে আমার কারণে আমি আসলে ধরতে পারিনি। আপনি বলছিলেন হচ্ছে মাইন্ডের বিষয়টা আমরা ইন্ট্রোস্পেকশন এর মাধ্যমে জানি, আর কৌশন এর মাধ্যমে একটা বিষয় জানি। বিষয়টা কি জানি বললেন? মানে আমি বলতে চাচ্ছি যে ইন্ট্রোস্পেকশন মানে অন্তর্দর্শন। মনে করো আহ, মানে তুমি যে 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 আমার সাথে কথা বলছো, ক্লাস করছো, তুমি আমি কথা বলছি, অন্যরাও শুনতে পাচ্ছে, জি স্যার। এই এটা তোমার কাছে কেমন লাগছে? কেমন লাগছে সেটা কিন্তু বলবা না, আমি তোমাকে জিজ্ঞেস করছি কিন্তু তুমি উত্তর দিবা না। তোমার কাছে কেমন লাগছে? তোমার কাছে মনে করো আমি ধরে নিচ্ছি তোমার কাছে এটা ভাল লাগছে, জি। অথবা ধরে নিচ্ছি তোমার কাছে ভাল লাগছে না, বিরক্তি লাগছে, কিন্তু ভদ্রতার খাতিরে স্যারের সাথে হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছে। না তোমার স্যার। কাছে না, যেটাই হোক না কেন, তোমার কাছে এখন যেটা লাগছে, তোমার যেটা ভিতরে যেটা ফিল হচ্ছে, এই যে তোমার ভিতরে ফিল হচ্ছে, এটা কি তুমি চোখে দিয়ে দেখতেছো, হাতে দিয়ে ধরতেছো, জিহ্বা দিয়ে টেস্ট করতেছো, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছ, কান দিয়ে শুনছো, নাকি এ কোনো কিছু ছাড়াই তুমি কেন যেন ভিতর থেকে এই বুঝতে পারতেছো? স্যার ভেতর থেকে আমি বুঝতে পারতেছি। এই যে ভিতর থেকে বুঝতে পারা, এটা কি আমরা বলছি অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন। জি স্যার। তাহলে আমাদের ভিতরের, হ্যালো, জি স্যার। আমাদের 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 যে ইনার সাবজেক্টিভ, মানে আমার একান্ত ব্যক্তিগত অনুভূতিগুলোকে আমি মানে ইনটুইটিভলি সরাসরি জানতে পারি। জি আর যখন বাইরের কোনো কিছুকে কানেক্ট করি, তখন আমরা একটা কজাল রিলেশন, কজাল মানে কি কজ এন্ড এফেক্ট, মানে কার্যকারণ সম্পর্কের মাধ্যমে জানি। আচ্ছা। ওকে, জি স্যার। আচ্ছা, আরে তোমার সাথে একটু পরে কথা বলছি, আমি ওই আহ, তাসনিয়ার সাথে শেষ করি একটু। হ্যাঁ, শুধু তাসনিয়ার মাইক্রোফোনটা অন রাখো, বাকিদের গুলো অফ করে দাও। হ্যাঁ, তাসনিয়া। জি স্যার। আচ্ছা, তাহলে এই, আমরা মনে করো আমাদের আমাদের মস্তিষ্কের মধ্যে আমাদের সব জ্ঞানগুলো ঘটে, মানে এটা আমাদের নলেজ ফ্যাক্টরি। তো জি মস্তিষ্ক তো একটা বস্তু, তাহলে জি। একটা বস্তুর মধ্যে আমাদের চেতনার সবকিছু ঘটে। আমাদের যে কনসাসনেস, এই কনসাসনেসটা কোথায় কাজ করছে? আমাদের ব্রেনের মধ্যে কাজ করছে না? মস্তিষ্কে। হ্যালো, মস্তিষ্কে স্যার।
হ্যাঁ, মস্তিষ্কে কাজ করতেছে না? জি স্যার। তো মস্তিষ্ক তো একটা বস্তু। একটা বস্তু আমাদের মস্তিষ্কের মধ্যে কাজগুলো কিভাবে ঘটে? কার্যকারণ সম্পর্কের মাধ্যমে ঘটে না? জি স্যার। যখন যখন আমি কোনো কিছুকে দেখি তখন একটা কজাল রিলেশনের মাধ্যমে এই দেখার অনুভূতিগুলো আমার মস্তিষ্কের মধ্যে ক্রিয়েট হয় না? ক্রিয়েট হয়। আগে তো দেখছি তারপরেই ক্রিয়েট হলো। রাইট। তাহলে মস্তিষ্কের একটা বস্তুগত প্রক্রিয়া আছে। জি স্যার। কিন্তু আমি যে ফিল করি অন্তর্দর্শনের মাধ্যমে আমার ভালো লাগছে, খারাপ লাগছে, আমি যে ফিল করছি যে আমি একটা মার্কার পেন দেখতেছি, জি। আহ, এক সেকেন্ড আমি একটু একটা ফোন ধরতে হচ্ছে। জি স্যার। হ্যাঁ, সরি। তাসনিয়া, তুমি কি শুনতে পাচ্ছ? স্যার জি শুনতে পাচ্ছি। স্যার বাইরে আহ, আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি তো এখনো কারেন্ট আছে বলে আপনি সুবিধাজনক অবস্থায় আছেন, কিন্তু আমাকে হোস্ট করে দেন, না হয় কারেন্ট চলে গেলে তো আপনার ডিসকানেক্ট হয়ে যাবে পুরো চ্যাট। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। দিলে আবার আমার রেকর্ডিং চলে যাবে না তো? না না না, রান করবে। আর হোস্ট আপনি করে দিলাম। ফোনটা সাইলেন্ট রাখতে পারেন। আচ্ছা, দিলাম। সৌরভ, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, আমি কন্টিনিউ করি। তাসনিয়া, জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি যখন কোনো কিছুকে দেখি, এই যে তুমি যে এই মার্কার পেনটা দেখতে পাচ্ছ বা এটা সম্বন্ধে কোনো কিছু ভাবছো, জি স্যার। হ্যাঁ, আম, এই যে তুমি যে সব এটা নিয়ে ভাবছো বা যা কিছু করছো, জি। এটা তোমার তোমার মানে তোমার কোথায় জানি, আমরা অবশ্য আবেগ অনুভূতির ব্যাপারে হার্টের ইয়া দেখায়, কি জানি হার্টের চিহ্ন দেখায় চিত্র। আমার বুকের মধ্যে হচ্ছে, কিন্তু আমরা সাইন্টিফিক্যালি জানি যে এখন আমাদের আবেগ অনুভূতি আমাদের সকল কিছু আসলে আমাদের মস্তিষ্কের মধ্যে ঘটে। জি স্যার। আমাদের হার্ট হচ্ছে আমাদের হাত পায়ের মতো একটা অঙ্গ মাত্র। এখন হার্টটাকে বন্ধ করে যদি একটা আর্টিফিশিয়াল মেশিন থেকে ব্লাড সাপ্লাই দেওয়া হয় তাও আমরা বেঁচে থাকবো, তাই না? জি। হরমোনস তো থাকে, মানে হরমোনস এর কারণে হয় এগুলা। আচ্ছা, যাই হোক, এই কিন্তু সবকিছু তো আমাদের ব্রেনের মধ্যে ঘটে, তাই না? জি। কিন্তু আমার ব্রেনের মধ্যে এই মুহূর্তে তো 3D 4D কত ডাইমেনশনের যে সিনেমা চলতেছে, তোমার সাথে কথা বলতে বলতে মনে মনে আমি আরো কত কিছু কল্পনা করতেছি। তুমি আমার সাথে কথা বলতেছো, তোমার মনের মধ্যে আরো বিভিন্ন ধরনের কল্পনা কাজ করতেছে না? সিনেমার মানে স্ক্রিনের মতো, দৃশ্যের মতো জি স্যার। করছে। কি করছে সেটা আমাদের বলার দরকার নাই, ঠিক আছে? যা কিছু আমাদের মধ্যে কল্পনা কাজ করছে, এই সবগুলো কোথায় করতেছে? আমার ব্রেন যদি আমি খুলি, তোমার ব্রেন যদি আমি খুলি, সেখানের মধ্যে তো আমি কোনো কিছু দেখতে পাবো না। পাবো? না স্যার। পাবো না। হ্যাঁ, যখন আমি একটা কল্পনা করি তখন আমার ব্রেনের কোন জায়গাতে একটু বেশি ফায়ারিং হয়, ইলেকট্রিসিটি বেশি সাপ্লাই হয়, এটা স্ক্যানিং মেশিন দিয়ে নিউরো সায়েন্সের লোকেরা বের করে। কিন্তু ওইটা তো একটা রিপ্রেজেন্টেশন মাত্র। এখন অরিজিনাল জিনিসটা যদি থাকে তাহলেই তো রিপ্রেজেন্টেশনের গুরুত্ব। মনে করো অরিজিনাল কেউ নাই কিন্তু রিপ্রেজেন্টেটিভ আছে, জি। আসল কেউ নাই কিন্তু প্রতিনিধি আছে, এটা কি হবে? না না স্যার। তাহলে আমরা আমাদের জ্ঞানের বিষয়গুলো মস্তিষ্কের বিষয় একটা কজাল রিলেশনের মাধ্যমে দেখি, কিন্তু আমাদের জ্ঞানের সকল বিষয়, সেটা বস্তু সম্বন্ধে জ্ঞান হোক বা বৃহত্তর কোনো বিষয় জ্ঞান হোক বা ক্ষুদ্রতর, আমাদের অস্তিত্বের যে জ্ঞানটা, এই যে ডেকার্ট যেটা বলেছে যে আই থিঙ্ক দেয়ারফর আই এম, হ্যাঁ, জি। আমাদের সবকিছুই কোথায় জানি ঘটে, কিন্তু সেই জায়গাটা কিন্তু বস্তু না, বস্তুটা ব্যবহৃত হয়। আমি এটা ধরার জন্য যেমন আমার হাতটাকে ব্যবহার করছি, আমি কথা বলার জন্য আমার ব্রেইনটাকে একটা প্রসেসর হিসেবে কাজে লাগাচ্ছি। কিন্তু কম্পিউটার যেমন জ্ঞান উৎপাদন করে না, জ্ঞান মানুষ উৎপাদন করে, তেমনি আমাদের ব্রেইনও কম্পিউটারের মতো কাজ করে, কিন্তু আমাদের একটা সত্তা আছে।
যে সত্যটা কিন্তু বস্তু না। যারা মনের পক্ষে তারা বলবে এটা হচ্ছে যে বস্তুর অতিরিক্ত কিছু একটা মন। ঠিক আছে? আচ্ছা স্যার এই ক্ষেত্রে বস্তুটা মানে বস্তুটা না হলে বস্তুটা একটা ধরেন আমরা মিডিয়াম হিসেবে জানি আর কি বস্তুটাকে, এরকম না? হ্যাঁ, বস্তু থেকে যখন আমরা একটা রিপ্রেজেন্টেশন পাই তখন বস্তুটাকে আমরা কল্পনা করি যে একটা কলম আছে। এখন মনে করো এই যে কলম নিলাম, আমি এখানে যতগুলো কলম নিছি তিনটা তিন রকমের। তো জি জগতের সব কলম তো একরকম না, কিন্তু কলমের ধারণাটা কিন্তু সেম। রাইট। ওই যে প্লেটো যেটা বলছে যে আসল জিনিসটা হচ্ছে যে আমাদের ধারণার জগৎ, ওয়ার্ল্ড অফ আইডিয়া। তুমি একটা বৃত্ত যদি আঁকো, যত বৃত্তই আঁকো না কেন একটু গন্ডগোল থাকবে, কিন্তু যে বৃত্তের কল্পনা তুমি করো সেটা কিন্তু সঠিক। যেমন মানুষ 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 আমি তুমি হচ্ছে মানুষের উদাহরণ, কিন্তু মানুষটা কোথায়? মানুষটা হচ্ছে একটা ধারণা, এবং ধারণাটা পারফেক্ট। মানুষ ব্যক্তি মানুষের ততটা পারফেক্ট নয়, মানে কারো মানুষের ফিজিক্যাল সাইকোলজিক্যাল সবকিছু পারফেক্ট নয়। তো তাসনিয়া, তোমার সাথে অনেক কথা বললাম। হ্যাঁ, স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে আরিফ যে হাত তুলছিলে, কিছু বলতে চাইলে বলো। বা অন্য কেউ কিছু বলতে চাইলে বলতে পারো। স্যার ওই দুই- আপনি সারমর্ম দেওয়ার সময় যে রাসেলের মাইন্ড ব্রেন থিওরির সময় একটা কোয়ালিটির কথা বলছিলেন, দুইটা লাইন বলছিলেন, ও দুইটা লাইন কানেক্ট করতে পারি নাই কোয়ালিটির পর। সেই দুটা লাইন তোমার একটু ওয়ার্ডও মনে হচ্ছে না, কোন একটা ওয়ার্ড আমি রিকা? স্যার কোয়ালিটির দিক থেকে আপনি যখন বলছিলেন মাইন্ডের ওইটা ওখানে মানে কজাল মানে থিওরির একটা কথা বলছেন। হ্যাঁ আমরা যখন ওইটা একটু আগে যে তাসনিয়ার সাথে যেটা কথা বললাম, আমরা যখন ফিজিক্যাল অ্যাসপেক্টে দেখি আমাদের ব্রেইন একটা ফিজিক্যাল কজাল প্রসেস, জি তাহলে বস্তু। জি কিন্তু এই ফিজিক্যাল মানে বস্তুগত কার্যকরণ প্রক্রিয়ার বাইরে আমরা তো একটা কিছু ফিল করি, আমরা একটা কিছু ফিল করি না? জি সবকিছু সম্বন্ধে আমরা ফিল করি। মনে করো আমি একটা স্ট্যাপলার মেশিন হাতে নিলাম, একটা স্ট্যাপলার মেশিন। এই স্ট্যাপলার মেশিনটা দেখে এই যে আমি এটা টিপছি, হ্যাঁ, সাপোজ একটা স্ট্যাপলার করলাম, হ্যাঁ, তাহলে কি হলো? আমাদের কিছু সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স হয়েছে না? তোমার একটা এক্সপিরিয়েন্স, এই যে আমি এটা টিপলাম, এটা আমাকে টিপতে দেখে বা একটু আওয়াজও তুমি যদি শুনে থাকো, তাহলে তোমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে না? জি স্যার। আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে না? এই এক্সপিরিয়েন্সটা, আমার এক্সপিরিয়েন্সটা কি ফিজিক্যাল নাকি নন ফিজিক্যাল? স্যার এটা ফিজিক্যাল ছিল। বস্তু সম্পর্কে আমার এই অভিজ্ঞতাটা বস্তু না অবস্তু? বস্তু। না, তোমার ভুল হচ্ছে। স্যার 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 মনে স্যার কর, অবস্থা অবস্থা। মনে করে কলম, এই কলমটা একটা বস্তু, কিন্তু জি আমার মাথার মধ্যে কলমের যে জ্ঞানটা আছে সেটা কি বস্তু নাকি অবস্তু? স্যার অবস্তু। আচ্ছা, তুমি অবস্তু বলছো, কিন্তু বস্তুবাদীরা বলবে তোমার মাথার মধ্যে কলমের যে জ্ঞানটা আছে সেটা কতগুলো ইলেকট্রোম্যাগনেটিক একটা রিপ্রেজেন্টেশন, একটা সিম্বল হিসেবে আছে। জি ওকে, সিম্বল হিসেবে আছে। এখন এই যে আমার এই বইটা, এই বইয়ের মধ্যে যে লেখাগুলা, এই লেখাগুলো কতগুলো সিম্বল না? জি স্যার। এই সিম্বল গুলো থেকে আমরা জ্ঞান অর্জন করি। তাহলে জ্ঞান কি বইটার মধ্যে আছে নাকি আমার মধ্যে আছে? স্যার বইটার মধ্যে আছে এবং আমরা সেটা গ্রহণ করলে সেটা অবস্তু হচ্ছে। বইটার মধ্যে এগুলো আছে প্রতীক হিসেবে, চিহ্ন হিসেবে, রিপ্রেজেন্টেশন হিসেবে। জি এটাকে আমরা যখন রিড করে এটা থেকে মিনিং বের করি তখনই জ্ঞানটা হয়। জ্ঞান তো এখানে দেয়া নাই যে আমি এখান থেকে চিড়ে চিড়ে নেই জি স্যার। গাছে থেকে ফল পাড়ার মতো, জি তাই না? তাহলে আমাদের ব্রেইনের মধ্যে কোনো কিছু দেখে, যখন স্টেপলারটা দেখে যখন তোমার মধ্যে একটা অনুভূতি তৈরি হলো, সেই অনুভূতিটা তো স্টেপলার না। তাহলে কলমের যে জ্ঞানটা আমার মাথার মধ্যে আছে সেটা তো কলম না। তাহলে আমার মাথার মধ্যে যেটা আছে সেটা কি? স্যার বস্তুবাদীরা অবস্তু। বলবে, বস্তুবাদীরা বলবে তোমার মাথার মধ্যে কিছু মানে সাইন সিম্বল আছে, জি এবং সেটাই হচ্ছে যে তোমার জ্ঞান। কিন্তু আমরা বলবো যে ওই সাইন সিম্বল গুলোকে রিড করে বই পড়ে যেভাবে আমি নলেজ বের করি,
তেমনি করে আমার ব্রেনের মধ্যে যে সিম্বল গুলো আছে সেগুলোকে কাজে লাগাতে পারি, তখন আমি জ্ঞান উৎপন্ন করতে পারি। তাহলে আমি যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা যদি না থাকে, আমার যদি একটা মাইন্ড না থাকে, আমার যদি একটা এন্টিটি না থাকে, শুধু ফিজিক্যাল আমার বডি দিয়ে কি হবে? এমন মানুষের রোগ হয় যখন মানুষের ফিজিক্যাল সবকিছু ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তার ব্রেন কাজ করছে না। ওকে, এখন তার ব্রেনকে অনেক সময় ফাংশনিং কিভাবে করা যায় সেটা আমরা বুঝতে পারি না। যখন আমি একটা ছবি আঁকি তখন আমার ব্রেনের মধ্যে একটা মানে কন্ডিশন তৈরি হয় না? জি স্যার। যখন কেউ কবিতা লেখে, কবিতা লেখার সময় তার ব্রেনের মধ্যে একটা কন্ডিশন তৈরি হয় না? জি। এখন আমরা কি চাইলে কি সেরকম ব্রেন কন্ডিশন তৈরি করে করে কবিতা বানাতে পারবো? না স্যার। হুম? না। তাহলে আইনস্টাইনের ব্রেনের মধ্যে ওই ধরনের কন্ডিশন হয়েছিল, সেজন্য সে আইনস্টাইন হইতে পারছে। তো ওই কন্ডিশনটা কেন হয়েছে? মাইন্ডের পক্ষে যারা আছে তারা বলবে তোমার মাইন্ড এখানে একটা রোল প্লে করতেছে, যে তোমার ব্রেনটাকে ব্যবহার করতে। এই আমি কথা বলার সময় হাত যেমন নাড়াচ্ছি, আমার এই যে ভোকাল কর্ড এবং আমার এই যে মানে কণ্ঠস্বরের গুলোকে আমি ব্যবহার করতেছি, আমার চোখকে ব্যবহার করতেছি, তেমনি করে আমি একটা কেউ আছে অবস্তু, মাইন্ড, সে আমার ব্রেনটাকে ব্যবহার করতেছে। এটা হচ্ছে যারা দ্বৈতবাদী, যারা বস্তুবাদের বিপক্ষে, তাদের যুক্তি। এবার বুঝতে পেরেছো? জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা মূল আলোচনা শুরু করি, যদিও আমাদের আলোচনা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব মাইন্ড ব্রেন আইডেন্টিটি থিওরি। মাইন্ড এবং ব্রেন একই জিনিস, এই কথা হচ্ছে বস্তুবাদীদের কথা। তাহলে মানে যারা বস্তুবাদী তারা বলে আমরা যেটাকে মাইন্ড বলি, এই মাইন্ডটা হচ্ছে আসলে ব্রেনেরই একটা কিছু। হ্যাঁ, ব্রেনই হচ্ছে যে আসলে মাইন্ড। মাইন্ড এবং ব্রেন একই জিনিস। তাইলে আমরা যেগুলাকে ফিল করি, আমরা মনে করছি আমাদের ভালো লাগছে, আমাদের খারাপ লাগছে, তারা বলতে চাইবে আমাদের ভালো লাগছে, আমাদের খারাপ লাগছে, আমাদের যা কিছু এগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে আছে। তাহলে আমরা যেরকম বিহেভ করি আমাদের মস্তিষ্কের মধ্যে সেই ধরনের ব্রেন কন্ডিশন তৈরি হয়। আমাদের ব্রেন কন্ডিশন গুলো হচ্ছে আমাদের মাইন্ড। ব্রেনের অতিরিক্ত, বস্তুর অতিরিক্ত আসলে কোনো মাইন্ড নাই। সেজন্য একজন মাইন্ড ফিলসফার, বস্তুবাদী মাইন্ড ফিলসফার, 20th সেঞ্চুরির খুব নাম করা, ওনার নাম হচ্ছে গিলবার্ট রাইল। গিলবার্ট রাইল, ওনার একটা বই আছে কনসেপ্ট অফ মাইন্ড। তো গিলবার্ট রাইল বলছে যে মেশিনের মধ্যে যেমন কোনো ভূত নাই, মেশিন বস্তু জগতের ফিজিক্সের নিয়ম অনুসারে চলে, তেমনি আমাদের মধ্যেও মাইন্ড বলে কোনো কিছু নাই। ওনার কথাটা ছিল যে there is no ghost in the machine। তাহলে আমরাও রাইলের মধ্যে একটা মেশিন, তবে আমরা হচ্ছে বায়োলজিক্যাল মেশিন। ওকে, তাহলে আমার এই স্মার্টফোন এটা হচ্ছে যে একটা ফিজিক্যাল মেশিন, আমার এই কম্পিউটার এটা হচ্ছে একটা ফিজিক্যাল মেশিন, আর আমরা হচ্ছে যে বায়োলজিক্যাল মেশিন। আমরা মেশিনের মতোই কাজ করি। there is no ghost in the machine, এটা হচ্ছে গিলবার্ট রাইলের একটা বিখ্যাত কথা। তাহলে তারা বলবে মাইন্ড এবং ব্রেন আসলে একই জিনিস। তো মাইন্ড এবং ব্রেন যদি একই জিনিস হয়, রাসেল বলবে যে আমাদের যে মানে ফিজিক্যাল ওয়ার্ল্ড সেটাকে আমরা একটা কজাল স্ট্রাকচারের মাধ্যমে জানি, কিন্তু আমাদের যে মাইন্ড আছে, মেন্টাল ওয়ার্ল্ড, এই মেন্টাল ওয়ার্ল্ডকে আমরা ডাইরেক্টলি এবং ইন্টিমেটলি জানি, যেটা আমরা তাসমিয়ার সাথে কথা বলতে বলছিলাম কি ইন্ট্রোস্পেকশন, অন্তর্দর্শনের মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে মাইন্ড ব্রেন আইডেন্টিটির কথা যারা বলে বস্তুবাদীরা, তাদের সাথে রাসেলের কথার পার্থক্য কি? কেউ কি আমাকে একটু বলবে? হ্যাঁ, কেউ একজন বলো, সঠিক হইতে পারে কোনো কথা নাই।
আমার কথা কি শোনা যাচ্ছে? হুম? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা রিকা, তোমাদের এক ক্লাসমেট আমি দেখতে পাচ্ছি উম্মে কুলসুম। উম্মে কুলসুম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? উম্মে কুলসুম, আহ, আচ্ছা, কারণ আমার মায়ের নাম হচ্ছে কুলসুম, সংক্ষেপে হচ্ছে কুসুম। এনিওয়ে, তাজমিয়া জ্যোতি, তাজমিয়া জ্যোতি, তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আমি যে এভাবে নাম ধরে জিজ্ঞেস করি, তোমরা কি এতে বিব্রত হওয়া মনে হচ্ছে? অথচ আমি কিন্তু এটা ভালো করেই করছি, কারণ আমি ধারণা করি যে আমার স্টুডেন্ট লাইফে আমার কোনো টিচার যদি আমার নাম ধরে বলতো, এই তুমি এটা বলো, সঠিক হওয়ার দরকার নেই, তোমার কি ধারণা সেটা বলো, তাহলে তো আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতাম। আমরা শিক্ষকদের নজরে পড়ার জন্য উসখুস করতাম। হ্যাঁ। জ্যোতি, তুমি কি শুনতে পাচ্ছ? তাও বুঝতে পারছি না। শর্মিলা রয়, শর্মিলা রয়, শর্মিলা রয়, তুমি কি শুনতে পাচ্ছ? ওনারা সবাই শোনার কথা, কোনো কারণে হয়তো রেসপন্স করতে পারছেন না। কি ব্যাপার? শারমিন, শামিমা, আমি তখন কনফিউজ হয়ে পড়লাম। আচ্ছা রুমু, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পাচ্ছি। আচ্ছা, তাহলে তোমার সাথে একটু কথা বলি। জি স্যার, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কারণ তোমরা যখন আমার সাথে রেসপন্স করো তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, তাহলে আমার কথাগুলো তোমরা ক্যাচ করতে পারছো। আমি তো ওই যে ক্যানভাসার যারা ওই যে ফুটপাতের পাশে যে একটানা বলতে থাকে কোনো জিনিস বিক্রি করার জন্য, তাদের কিন্তু বলার একটা অদ্ভুত ক্যাপাসিটি আছে। একটা বাসের মধ্যে উঠে হ্যাঁ, সে কথা বলতে শুরু করে এবং কতক্ষণ পরে লোকেরা কিন্তু ঠিকই তাকে ফলো করে। ওকে, আমি কিন্তু সে ধরনের ক্যানভাসার নই। আমি কিন্তু ইন্টারেক্টিভ না হলে আমি কথা বলতে পারি না। তো রুমু, জি স্যার। যারা মনে করে আমরা যেটা মাইন্ড বলি বস্তুর অতিরিক্ত, এটা আসলে আমরা এটাকে রিডাকটিভ প্রসেসে যদি দেখি, তাহলে আমরা দেখি যে আলটিমেটলি সেটা একটা বস্তু, মানে সেটা আসলে মূলত আমাদের ব্রেন। হ্যাঁ, মাইন্ড এবং ব্রেন দুটো আসলে আইডেন্টিক্যাল, মানে একই জিনিস। এটা তো স্যার বস্তুবাদীরা মনে করে। বস্তুবাদীরা মনে করে। আচ্ছা, আমাকে লিখেছে যে নেট স্লো হওয়ার কারণে কেউ কেউ শুনতে পাচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার এখান থেকে স্লো, না যারা শুনছে তাদের এখান থেকে স্লো? সম্ভবত স্যার যারা শুনতেছে তাদের এখানে স্লো হবে। ও হ্যাঁ, সেটা হতে পারে। আচ্ছা, আমরা যেহেতু রেকর্ড করছি, পরে তোমরা সেটাকে আবার ডাউনলোড করে শুনতে পারবে। তাহলে রুমু, মাইন্ড ব্রেন আইডেন্টিটির কথা যারা বলে তারা হলো বস্তুবাদী। হ্যাঁ, আর বার্টন রাসেল, যার কথা আমরা আলোচনা করছি, যিনি বলছেন যে এটা নিউট্রাল। মাইন্ড এবং ব্রেন দুটোই বাস্তব। হ্যাঁ, যখন আমরা বস্তুগত দিক থেকে দেখি কার্যকারণ সম্পর্কে, তখন আমরা দেখি সবকিছু আমাদের মস্তিষ্কের মধ্যে ঘটে। মস্তিষ্ক একটা বস্তু, সুতরাং বস্তু। হুম, কিন্তু মস্তিষ্কে আমাদের যা কিছু ঘটে সেগুলো নিয়ে যখন আমরা মানে জানতে চাই, জানতে পারি, যখন আমাদের চেতনার মধ্যে আসে, তখন আমাদের ভিতর থেকে আমরা ফিল করি সবকিছু সম্বন্ধে। আমরা যা কিছু ফিল করি, আহ বস্তু জগৎ থেকে শুরু করে আমাদের কল্পনার জগৎ, এই সব কিছু মনে হয় যেন মানে বস্তুগত কার্যক্রম সম্পর্কের মধ্যে না, কেন জানি ভিতরে একটা মানে থিয়েটারের মতো, সিনেমা হলের মতো কিছু একটার মতো যেন আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ। রুমু, জি স্যার। তুমি কারোর সাথে কথা বলছিলে, এটা তুমি যদি স্মরণ করো, তাহলে কি তুমি মনের কানে সেটা শুনতে পাও? এই মুহূর্তে কি তুমি কিছু আমার গলার ভয়েস ছাড়া কিছু শুনতে পাচ্ছ? স্যার যদি চিন্তা করি তাহলে শুনতে পাবো। হ্যাঁ, আমরা কিন্তু যখন ঘুমিয়ে থাকি তখনও, আমরা যখন জেগে থাকি তখনও, যখন আমরা কারোর সাথে কথা বলি তখনও মনে মনে আমরা কিন্তু আবার অন্য কারোর সাথে আরো কিছু ইনার কনভারসেশন আমরা করতে থাকি, সাইলেন্ট কনভারসেশন সাপোজ, হয় না?
হয় স্যার। এগুলো কোন জায়গাতে হয়, কোথায় হয়, আমরা কি বলতে পারি? না স্যার, এটা খুঁজে পাওয়া যায় আচ্ছা, না। আমি যখন চিন্তা করছি, আমি চিন্তা করতে করতে আমি যদি মনে করো ভবিষ্যতের বিজ্ঞান এত উন্নত হইলো যে আমি নিজেই নিজের চামড়া সরাইয়া খুলে আমার মস্তিষ্কের মধ্যে দেখলাম যে আমি যে দেখতে পাচ্ছি এটা কোথায় আছে, কিন্তু আমার পুরো মস্তিষ্ক আমি ঘুরে বেড়ালো, কিন্তু আমি আমি যেটা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমার যে ফিলিং, পার্সোনাল যে ফিলিং, ওই ফিলিংটাকে কোথাও আমি পাবো না, কোনো বস্তুগত প্রক্রিয়ার মধ্যে পাবো না। না, পাবো। পাবো। তাহলে রাসেল বলতে চাচ্ছে যে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে বস্তুগত পদ্ধতি, সেই হিসেবে বস্তু, আরটা হলো অবস্তুগত পদ্ধতি, অন্তর্দর্শন, ইন্ট্রোস্পেকশন, হুম। আমাদের চেতনার মাধ্যমে, আমাদের কোয়ালিয়ার মাধ্যমে, আমাদের চিন্তার মাধ্যমে আমরা দেখি, তাহলে এটা অবস্তু। তাহলে বস্তু এবং অবস্তু দুইটাই সঠিক। আসলে এই দুইটা নিউট্রাল কোন একটা কিছু থেকে আসছে সেটা আমরা জানি না। এইটা হচ্ছে রাসেলের পজিশন। ওকে, তাহলে রাসেল কি মাইন্ড বডি যারা আইডেন্টিটির কথা বলে তাদের মতো? হ্যাঁ স্যার। না, মাইন্ড বডি যারা আইডেন্টিটির কথা বলে তারা বলে যে বাহ্যিকভাবে জিনিস দুটো হলো, আসলে জিনিস কিন্তু একটা। সেটা কোনটা? এই যে এটা ব্রেন। স্যার এটা তো স্যার ম্যাটেরিয়ালিস্টরা বলে যে মাইন্ড বলে। ব্রেন এক জিনিস। হুম। কিন্তু বার্টন রাসেল বলবে না, মাইন্ডও যে যতটুকু সঠিক, ব্রেনও ততটুকু সঠিক। আমরা যখন বস্তুগত প্রক্রিয়াতে দেখি তখন আমাদের কাছে মনে হয় যেন এটা ব্রেন, আর আমরা যখন ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে দেখি, অন্তর্দর্শনের মাধ্যমে দেখি, তখন মনের চোখে যখন আমরা দেখি তখন আমরা দেখি যে মন ছাড়া কোনো কিছু নাই। মনের জিনিসটা হলো আসল। ওই যে একটু আগে তাসনিয়াকে বললাম যে ওয়ার্ল্ড অফ আইডিয়াস, প্ল্যাটো যেটা বলেছে ধারণার জগৎ, এটি হচ্ছে সত্যিকারের জগৎ। রুমু, জি স্যার। এই যে কলম সম্পর্কে আমরা যে আলোচনা করলাম, এই তিনটা কলম তিন রকমের। জগতের সব কলম কি একই রকমের, একই মাপের, একই সাইজের, একই রকম? না স্যার, এরকম না। জগতের সব মানুষ কি একই রকম? না। তাহলে কিছু কমন বৈশিষ্ট্যের মাধ্যমে, ওই যে জন লক যেটা মুখ্য গুণের কথা বলেছে, কিছু কমন হ্যাঁ। বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা কলম ধারণা করি। কলম মানুষ ধারণা করি। আমি আমি, তুমি তুমি, ও ও। তো প্রত্যেকে তো মানুষের উদাহরণ। মানুষটা কোথায় আছে? নারীও না, পুরুষও না, কও না, খও না, এক্সও না, ওয়াইও না, মোজাম্মেল হকও না, রুমু আক্তারও না। এমন কোনো কি মানুষ আছে? বুঝি নাই স্যার আমি। মনে করো তুমি একটা ব্যক্তি মানুষ না? হ্যাঁ। আচ্ছা, আমি একটা ব্যক্তি মানুষ না? হ্যাঁ। আচ্ছা, আমি যদি ধ্বংস হয়ে যাই তাহলে মানুষ নামক এই ধারণাটা কি থাকবে না ধ্বংস হয়ে যাবে? থাকবে স্যার। তাহলে মানুষের ধারণাটার একটা উদাহরণ প্রতিনিধি হলাম আমি, এক্সাম্পল, তাই না? তাহলে হ্যাঁ। কলমের উদাহরণ এইটা, কলমের উদাহরণ এইটা, কলমের উদাহরণ এইটা। তো কলমগুলোর মধ্যে এত পার্থক্য সত্ত্বেও কলমের একটা ধারণা আমরা করি। হ্যাঁ। ওই যে জন লক বলছিল যে মুখ্য গুণ, প্রাইমারি কোয়ালিটিস। হ্যাঁ, কলমগুলো বসে কলমের একটা নেসেসারি কোয়ালিটি হচ্ছে কলম দিয়ে লেখে। তাহলে যেটা দিয়ে লেখে সেটাই কলম। হ্যাঁ, তাহলে কোন একটা কলম যদি এমন হয় যে এটার মধ্যে কালি নাই কিন্তু এমন করে আঁক দিয়ে দিয়ে লেখে, ডিজিটাল পেন আছে না, বা ওই যে অন্য ধরনের কলম হইতে পারে না? হতে পারে। তাহলে কলমকে যখন আমরা কলম বলি, সেটা কলমের কিছু কমন বৈশিষ্ট্যের কারণে বলি, হ্যাঁ। বিশেষ কোনো কলমকে তো বলি না। না। এই কলমটাকে ধ্বংস করে দিলেও তো কলমের ধারণাটা থাকবে, তাহলে ওই কলমটা থাকবে। হ্যাঁ। এখন জগতে যদি কোনো কলম না থাকে, তাও জগতে একটা কলমের ধারণা কিন্তু থাকতে পারে। মানুষ কল্পনার মাধ্যমে কিছু ধারণা তৈরি করে। যেমন আমরা ধারণা তৈরি করছি, মনে করো ভূত, ঘোস্ট। হ্যাঁ। তো কল্প কাহিনীর মধ্যে যে কাহিনীগুলো লেখে সেগুলো কি বাস্তবে আছে? না স্যার, এগুলো তো কল্পনা। কল্পনা। কিন্তু এই কল্পনাগুলা কি বাস্তব? না। অবশ্যই বাস্তব। কেমনে বাস্তব স্যার? কল্পনা হিসেবে বাস্তব। স্যার এটা তো রাইটারের মনের ধারণা। তো রাইটারের মনের ধারণাটা তোমার ভালো লাগে, এই জন্যই তো বইটা কিনে তুমি পড়ো। হ্যারি পটারের বইগুলা
কোটি কোটি কপি কেন বিক্রি হয়েছে? হ্যাঁ, মানুষের পছন্দ তাই কিনছে। তাহলে আমরা কল্পনার মাধ্যমে, এই যে মনে করো আমরা বললাম যে একটু আগে যে থার্ড ইয়ার কোথায় আছে? মনে করো তুমি বিশ্ববিদ্যালয়ে দেখাইতে পারবা? না, পারবো না। তুমি বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি দেখাইতে পারবা, সায়েন্স ফ্যাকাল্টি দেখাই, তুমি যেটাই দেখাও আমি বলবো যে এটা তো বিশ্ববিদ্যালয়ের অমুক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়টা কোথায়? স্যার এটা তো একটা ধারণা। তেমনি আমি যে মানুষ, তাহলে এটা আমার হাত, এটা আমার কান, এটা আমার অমুক অঙ্গ, এটা তমুক অঙ্গ, তেমনি এটা আমার মস্তিষ্ক। হ্যাঁ আমি যে আমি, সেটা একটা ধারণা, সেটা একটা বস্তু না, সেটা বস্তুর অতিরিক্ত একটা কিছু। হ্যাঁ এই বস্তুর অতিরিক্তটা কোথায় আছে? মনের মধ্যে আছে। আমাদের জ্ঞানগুলা কোথায় আছে? আমাদের মনের মধ্যে আছে। অথচ জ্ঞানগুলো সব কিন্তু মস্তিষ্কের মধ্যে আছে, তাই না? আমার মস্তিষ্ক যদি আঘাত করা হয় তাহলে আমার জ্ঞান সব শেষ। তাহলে আমার মস্তিষ্কটা কি জ্ঞান, নাকি মস্তিষ্কটা জ্ঞানের কন্টেইনার? জ্ঞানের কন্টেইনার স্যার। রাইট। তাহলে আমি যদি একটা আম, এই যে আমার হাতে একটা তোমরা পেন ড্রাইভ দেখতে পাচ্ছ, তাহলে এই পেন ড্রাইভের মধ্যে কিছু তথ্য আছে। হ্যাঁ পেন ড্রাইভটা ধ্বংস হয়ে গেলে তথ্যগুলো হারিয়ে যাবে। হ্যাঁ কিন্তু পেন ড্রাইভের মধ্যে তথ্য কোথায় আছে? পেন ড্রাইভ খুঁজে খুঁজে আমি যদি অনুপরমাণুতে ভাগ করে ফেলি, কোনো তথ্য খুঁজে পাবো না, না, পাবো না। তাই না? আমরা যখন একটা লেখা দেখি, এই যে লেখাটা দেখি, আমরা যখন একটা লেখা দেখি, এই লেখা তো কতগুলো অনুপরমাণুর সমষ্টি। হ্যাঁ তো এইটাকে যখন আমরা একটা প্যাটার্ন হিসাবে, আমরা যখন আমাদের সাবজেক্টিভিটি দিয়ে, আমাদের সত্তা দিয়ে আমরা যখন এটাকে যখন পড়ি, তখন আমি এটা থেকে জ্ঞান পাই। তাহলে জ্ঞানটা কি এটার মধ্যে আছে, নাকি জ্ঞানটা আমি এটাকে ব্যবহার করে অর্জন করি? স্যার বইটাকে ব্যবহার করে জ্ঞান অর্জন করি, বইয়ের মধ্যে জ্ঞান রাইট, নাই। রাইট। তাহলে বইটা যেরকম একটা বস্তু, আমি পাঠক লেখক আছি বলেই বইটা বই হইছে। কোনো পাঠক লেখক যদি না থাকতো তাহলে বইটা কি বই হইতো? না স্যার। আচ্ছা, তেমনি করে বইটা যেমন একটা বস্তু, যারা মনের পক্ষে, যারা দ্বৈতবাদী, যারা বলবে দেহ মন দুটোই আছে, তেমনি বলবে দেহটা হচ্ছে একটা বস্তুগত প্রক্রিয়া যেটাকে আমরা ব্যবহার করি। আমাদের মস্তিষ্কের মধ্যে পেন ড্রাইভটা কোথায় রাখলাম? এনিওয়ে, পেন ড্রাইভটা এখানে রেখে দিচ্ছি। ওকে, এই পেন ড্রাইভের মধ্যে যেরকম আছে, আমি যখন এটাকে কানেক্ট করি, প্রসেস করি, তখন যেমন রিড করি, তেমনি আমাদের ব্রেনের মধ্যে এগুলো মেমোরিগুলো স্টোর হয়ে আছে এবং সেগুলোকে আমরা প্রসেস করি। কিন্তু আমাদের এই পুরো জিনিসটাই মিনিংলেস হয়ে যেত যদি আমরা না থাকতাম, আমি না থাকতাম। তাহলে আমিটা কি বস্তু নাকি মন? মন স্যার। আমিটা শারীরিক দিক থেকে আমি হচ্ছে একটা বস্তু, হ্যাঁ ওকে। আর আমার জ্ঞানের দিক থেকে আমার ভিতরে মানে কি, কিসের ভিতর? ভিতর বলতে আমরা ভিতর দেখাই, বুকের ভিতর আসলে কিছু নাই। আমাদের কোনো না কোনো কগনিটিভিটির ভিতর থেকে যদি আমরা দেখি, তাইলে আমরা দেখি আমাদের আসল সত্তাটা কিন্তু বস্তু না। আসল হ্যাঁ সত্তা হচ্ছে বস্তুর অতিরিক্ত কোনো একটা কিছু, যেটাকে আমরা মন বলছি। এখন ধর্মীয় সেন্সে মনকে কেউ আত্মা বলতে পারে, এবং আত্মাটা আসছে বিশ্ব আত্মা বা গড থেকে, এটা রিলিজিয়াস সেন্সে কেউ বলতে পারে। ফিলোসফি অফ মাইন্ড কিন্তু সেটা নিয়ে ভাবিত না। ফিলোসফি অফ মাইন্ড ভাবিত যে এটা যেহেতু একটা মেটাফিজিক্যাল কোয়েশ্চেন, যে জগতে যা কিছু আছে সবই কি বস্তু? হ্যাঁ, যেমন এইটা একটা বস্তু, আমার শার্ট এটা একটা বস্তু, তাহলে আমার হাত এটা একটা বস্তু, আমার মস্তিষ্ক একটা বস্তু। তাহলে জগতে যা কিছু আছে সব বস্তু। বস্তুগুলোর মধ্যে কোনো কোনোটা হচ্ছে বেশি জড়, কোনো কোনোটা হচ্ছে যে মানে বেশি পারফেক্ট। যেমন এই স্কেলের থেকে, এই স্কেল একটা বস্তু, এই পেন ড্রাইভ একটা বস্তু, কিন্তু এটা অনেক জটিল, অনেক পারফেক্ট। আবার এই পেন ড্রাইভটা যতটা পারফেক্ট, তার থেকে আমার চোখটা আরো বেশি পারফেক্ট। আমার চোখ যতটা পারফেক্ট, আমার ব্রেনটা তার থেকে আরো বেশি সূক্ষ্ম, আরো বেশি পারফেক্ট। কিন্তু সবগুলাই বস্তু, নানা ধরনের বস্তু, বস্তুর অতিরিক্ত কোনো কিছু নাই। এটা হলো দ্বৈতবাদীদের কথা। আর যারা দ্বৈতবাদী তারা বলবে এই যা কিছু আছে, এই সব কিছু থাকাটা অর্থপূর্ণ হয়েছে আমাদের বস্তু অতিরিক্ত কিছু একটা আছে, কি আছে সেটা আমরা জানি না। জগতে
মানে জগতে যা কিছু আছে সেগুলো সব এক ক্যাটাগরি না, দুই ক্যাটাগরি। একটা হলো বস্তু ক্যাটাগরি, একটা হলো অবস্তু ক্যাটাগরি। এইটাই হলো আমাদের আলোচনার বিষয়। তাহলে রুমু, তুমি তোমার সাথে যে কথাগুলো বললাম তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাই তোমাকে যে এতক্ষণ আটকায় রাখলাম তাতে কি তুমি বিরক্ত হয়েছো? না স্যার। আচ্ছা, কথার কথা তুমি বিরক্ত হয়েছো, তাহলে কি তুমি প্রকাশ্যে সবার সামনে বলবা, রেকর্ড হচ্ছে, হ্যাঁ আমি বিরক্ত হয়েছি, এটা বলবা? না মানে বিরক্ত হইলেও বলবা না? না আচ্ছা আচ্ছা। আচ্ছা তুমি রুমু, তুমি জি বিরক্ত স্যার। হইলেও বলবো না কেন? এটা কি ভদ্রতার খাতিরে? অ্যাকচুয়ালি স্যার আমি বিরক্ত হচ্ছি না। না, মনে করো তুমি বিরক্ত হইলা, হ্যাঁ বিরক্ত হইছো, এটা তুমি যদি বলো স্যার মাইন্ড করবে, আরো কারা কারা শুনছে তারা মাইন্ড করবে, এটা রেকর্ড হচ্ছে, আবার এটা ইউটিউবে আপলোড হবে, তারা শুনবে, সে বলবে যে তার টিচারকে সে বলছে সে বিরক্ত হচ্ছে। এইসব সাত পাঁচ বিবেচনা করে তুমি বিরক্ত হইয়াও তুমি বললা যে না স্যার আমি বিরক্ত হই নাই। তুমি কিরকম বলবা যদি হইতা সত্যি বিরক্ত? তখন তো স্যার আমি ক্লাস করতাম না। না, বিরক্ত সহকারে মানুষ অনেক সময় ক্লাস করে না। না স্যার করে না। করে না? না স্যার এখানে কি আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, রিকা বলো। স্যার ওই যে গত ক্লাসে আপনি শিখাইছিলেন যে যখন আপনি যদি পানি সহ মগটা যদি আঙ্গুল দিয়ে ধরেন সেখানে আমার হাতে থেকে জার্মস গুলো সেখানের মধ্যে যাবে, সেটা আমাদের মানে শিখাচ্ছে যে আমাদেরকে যে যদি জার্মসটা যায় তাহলে আমরা সেটা পান করলে আমাদের মধ্যে সেটা জীবাণুটা আমরা অসুস্থ হতে পারি। ঠিক ওইভাবেই রুমু এটা দেখেও যদি রুমুর বিরক্ত হয় তবুও রুমু ভদ্রতার খাতিরে সেটা বলবে না। ঠিক ওইটাই আপনি গত ক্লাসেও বলছিলেন যে জার্মস আছে ওইটা জানা সত্ত্বেও আমরা ওভাবে ধরবো না, কিন্তু হ্যান্ডেল দিয়ে ধরবো যেন আমরা সুস্থ থাকি পানিটা পান করে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই রিকার কথা থেকে আমি একটা কথাকে কয়েন করছি, ভদ্রতার খাতিরে। এই যে ভদ্রতার খাতিরে সেন্স অফ ডিসেন্সি, এই সেন্স অফ ডিসেন্সি এটা কি ফিজিক্যাল নাকি নন ফিজিক্যাল? স্যার এটা নন ফিজিক্যাল। নন ফিজিক্যাল, তাই না? তাহলে আমরা যদি নন ফিজিক্যাল একটা এলিমেন্ট পাই, তাহলে কি আমরা বলবো জগতে যত এলিমেন্ট আছে, সত্তা আছে, এই সবগুলো সত্তা হচ্ছে ফিজিক্যাল, আমরা এটা বলবো? নাকি আমরা বলবো যে জগতে যত সত্তা বা অস্তিত্ব আছে তার মধ্যে কিছু ফিজিক্যাল কিছু নন ফিজিক্যাল? কোনটা বলবো? কিছু ফিজিক্যাল কিছু নন ফিজিক্যাল। এই উম্মে কুলসুমকে পাওয়া গেছে? উম্মে কুলসুম? জি স্যার। হ্যাঁ, তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি স্যার। তুমি হয়তো জানো না আমার মায়ের আসল নামের মধ্যে কুলসুম আছে। ওকে, কুসুম হচ্ছে ডাক নাম। হ্যাঁ, আমার একটা পরিচিতি আছে, আমার যে mozammilhaq.com আমার সাইট আছে, ওখানে আমি কে এটা একটা পরিচিতি আছে, যে আমি সেখানে প্রথমে লিখেছি আমি হচ্ছি কুসুমের ছেলে। বুঝছো? জি স্যার। তো কারো নাম কুসুম বা কুলসুম অথবা এরকম দেখলে তখন আমরা খুব আপন বোধ করি আর কি। আর তুমি হচ্ছে উম্মে কুলসুম, তার মানে হচ্ছে কুলসুমের মা, তার মানে হচ্ছে যে সম্পর্কে মানে তুমি আমার সেই নানি সম্পর্কে হবে। আচ্ছা, তো আপনার মা কি বেঁচে নাই? না ভাই, আমার মা 2009 সালে ইন্তেকাল হয়ে গেছেন, আমার বাবা 1990 সালে ইন্তেকাল হয়ে গেছেন। এবং আমরা হচ্ছে কতদিন বাঁচি, আদৌ বাঁচবো কিনা, কতদিন বাঁচি সেইটার কোনো ঠিক ঠিকানা নাই। এই মানে হিসেবে বয়স অনেকটুকু হয়ে গেছে, সময় ফুরিয়ে গেছে। যাই হোক, কুলসুম তোমার সাথে কথা বলার সময় তুমি একটু রেসপন্স করো আর কি। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখন আপাতত অফ করে দাও, আমি একটু এখান থেকে আলোচনা করি, তারপরে আমরা আবার ইন্টারেকশনে যাব। সো মাইন্ড বডি যারা আইডেন্টিটির কথা বলে তারা হচ্ছে ম্যাটেরিয়ালিস্ট।
কিন্তু বার্টন রাসেল যার কথা আমরা আলোচনা করছি তিনি মাইন্ড বডি আইডেন্টিটির কথা বলে না, তিনি বলছে মাইন্ড বডি দুইটাই সঠিক, কিন্তু এই দুইটা আসছে নিউট্রাল একটা কিছু থেকে। আচ্ছা, কথার কথা আমরা রেনে ডেকার্টের কথা জানি, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। তো ডেকার্ট বলেছে মাইন্ড এবং ব্রেন দুইটাই সঠিক, একটা একটাকে ক্রিয়া এবং প্রতিক্রিয়া করে, কিন্তু এই দুইটা আসছে ঈশ্বর থেকে, ঈশ্বর এই দুইটাকে সৃষ্টি করেছে। তাহলে বার্টন রাসেলের সাথে ডেকার্টের পার্থক্য হচ্ছে ডেকার্ট যেখানে ঈশ্বরকে নিয়ে আসছে, রাসেল সেখানে ঈশ্বরকে আনে নাই, বরঞ্চ বলছে একটা নিউট্রাল কোন একটা এন্টিটি, সেটা একদিক থেকে হচ্ছে আমরা যখন কজাল প্রসেস দেখি তখন সেটা হচ্ছে ব্রেন, আর যখন আমরা ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে দেখি তখন সেটা হচ্ছে মাইন্ড। এটা হচ্ছে বার্টন রাসেলের যে নিউট্রাল মনিজম, সেটার মূল কথাটা। স্যার আরেকবার বলবেন লাইনটা? হ্যাঁ বলবো অবশ্যই। এখানে আমি একটা কথা এই যে এখানের মধ্যে আনছি, সেটা যদি মধ্যে দেখো, রাসেল এখানে একটা মস্কারি করে একটা কথা বলছে প্যারাডক্সিক্যালি, যখন একজন ফিজিওলজিস্ট মানে যিনি শরীরতত্ত্ব নিয়ে কাজ করে, আমার বড় বোন প্রফেসর ডক্টর ফাতিমা খানম, তিনি তো একজন ফিজিওলজিস্ট। তাহলে একজন ফিজিওলজিস্ট যখন আরেকজনের ব্রেন দেখে, তখন যার ব্রেনটা দেখছে সেই ব্রেনের একটা রিপ্রেজেন্টেশন ওই ফিজিওলজিস্টের ব্রেনের মধ্যে তৈরি হয়। তখন কি আসলে সে কি ওর ব্রেন দেখতেছে নিজের, নাকি নিজের ব্রেন দেখতেছে? মনে করো আমি যখন একটা কলম দেখি, এই কলমের একটা রিপ্রেজেন্টেশন আমার ব্রেনের মধ্যে তৈরি হয়। তাহলে আমি যদি আমার ব্রেনকে দেখি, তাহলে আমার ব্রেনের মধ্যে আয়না দিয়ে দেখার মতো একটা রিপ্রেজেন্টেশন তৈরি হবে। ওকে, তাহলে একজন ফিজিওলজিস্ট যখন আরেকজনের ব্রেন দেখে, তখন কিন্তু আরেকজনের ব্রেনের একটা প্রতিচ্ছবি তার ব্রেনের মধ্যে ক্রিয়েট হয়, যেটাকে সে দেখে। ওকে, তাহলে বার্টন রাসেলের ওই ইনডাইরেক্ট রিয়েলিজম যদি আমরা খেয়াল করি, যে আমি সরাসরি কলমটা থেকে পাই কতগুলা ডেটা, সেন্স ডেটা, আর এই সেন্স ডেটা গুলো থেকে আমি এসিউম করি যে একটা কলম আছে, এটা এরকম। যেমন এটাকে আমি মার্কার বলছি, এটাকে পেন বলছি, রাইটিং প্যাড নট মার্কার। ওকে, এটাকে মার্কার বলছি কেন? কারণ এইটার যে বৈশিষ্ট্য, এটার বৈশিষ্ট্যের মধ্যে একটু ভিন্নতা আছে। তা আমি এটা থেকে যে ডেটা পাচ্ছি, এটা থেকে অন্য ডেটা পাচ্ছি, এটা থেকে যে ডেটা পাচ্ছি, ওই ডেটাকে যখন আমি আমার মেমোরি, আমার প্রসেসিং এ কাজে লাগাই, তখন সেটা একটা আমাকে একটা মানে ধারণা দেয়। কিসের ধারণা? যে এখানে একটা মার্কার আছে। ওকে, তাহলে মার্কারের সাথে আমার সম্পর্ক কি সরাসরি? রাসেল বলবে না, সরাসরি না। সরাসরি হচ্ছে মার্কার থেকে যে ডেটাগুলো পাচ্ছি সেগুলা। আর তাহলে এর পিছনে কি আসল কোনো মার্কার আছে? বলে হ্যাঁ আছে। সেটা কি আমি জানলে আছে, না জানলে নাই সেরকম? বলছে না, আমি জানি বা না জানি, এটা আছে, আছে বলে আমি এটাকে জানতে পারি। সেজন্য রাসেল হচ্ছে একজন রিয়ালিস্ট, কিন্তু তিনি ডাইরেক্ট রিয়ালিস্ট না, তিনি হচ্ছে ইনডাইরেক্ট রিয়ালিস্ট। তাইলে আমরা যখন কোনো কিছুকে পাই, তখন আমরা একটা বস্তুগত প্রক্রিয়ার মধ্যে সেখান থেকে আমরা অনুমান করি। তাহলে আমাদের সাথে সরাসরি সম্পর্ক হচ্ছে, আমাদের সাথে সরাসরি সম্পর্ক হচ্ছে ওই যে ইন্দ্রিয় যেগুলা উপাত্ত, সেগুলোর সাথে, সেন্স ডেটাগুলোর সাথে। ওকে, সেন্স ডেটাগুলো যখন আমাদের ব্রেনের মধ্যে যায়, প্রসেস হয়, পারসেপশন হয়, সেন্সেশনটা যখন পারসেপশন হয়, তখন আমার কগনিটিভ ফ্যাকাল্টি, আমার যে জ্ঞানের যে মানে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সেই ডাটাগুলোকে একসাথে মিলাইয়া একটা জ্ঞান তৈরি করে। ওকে, তাহলে আমার জ্ঞানের সাথে আমার সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষ, আর বাইরের জগতের সাথে আমার সম্পর্ক হচ্ছে ইনডাইরেক্ট। বাইরের জগতের সাথে আমি কিভাবে কানেক্টেড হই? একজন বলো। উম্মে কুলসুম। ইন্দ্রিয়ের মাধ্যমে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে কুলসুম তুমি একটু থাকো, অন থাকো। জি স্যার। তাহলে আমি যখন জ্ঞান উৎপন্ন করি, মনে করো কলম, এই কলমের জ্ঞান যখন আমার মাথার মধ্যে হয়েছে, আমি যে জ্ঞানের কর্তা, সেই কর্তার সাথে সরাসরি সম্পর্ক কি কলমটার সাথে, নাকি কলমটা থেকে যে উপত্যগুলো পাইছি সেটার সাথে?
স্যার উপাত্তের সাথে। হ্যাঁ কুলসুম, তুমি বুঝতে পারছো না? জি স্যার, বুঝতে পারছি। আমরা সেকেন্ড ইয়ারের মধ্যে যে বিআইবি আর্গুমেন্ট পড়ছি যে কলম দেখার যে ধরনের অনুভূতিগুলো, সেন্স ডাটাগুলো আমি পাই, কলমটা মনে করো নাই, কিন্তু এরকম সেন্স ডাটা যদি আমার মস্তিষ্কে তৈরি হয় আইডেন্টিক্যাল, হুবহু সেম, তাহলে কি আমি কি কলম আছে মনে করব না নাই মনে করব? স্যার আছে মনে করব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই তো তুমি বুঝতে পারছো, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আছে বলে মনে করব। তাহলে বিআইবি আর্গুমেন্টে বলছে যে ভিটামিনের মধ্যে ডুবানো একটা ব্রেন, তাকে যদি এক্সাক্ট সেন্সেশন দেওয়া হয়, সেইভাবে ভিতর থেকে সে মনে করবে সে দেখতে পাচ্ছে, ওই যে ম্যাট্রিক্স সিনেমাটা যেভাবে বানানো হয়েছে। তাহলে আমরা যে একটা রিয়েল ওয়ার্ল্ড আছে বলে মনে করছি, এই যে আমি খাচ্ছি, তোমাদের ম্যাডাম তৈরি করে দিচ্ছে, বেচারি অনেক কষ্ট করছে, এবং আমার ক্লাসগুলোতে তিনি পার্টিসিপেটও করছেন। তো আমরা ম্যাডামকে একটা ধন্যবাদ জানাতে পারি। হ্যাঁ, এখন এই খাওয়ার যে অনুভূতি আমি পেলাম, বা এই যে দেখার অনুভূতি তোমরা পাচ্ছ বা আমরা পাচ্ছি, প্রতি মুহূর্তে যে আমরা অভিজ্ঞতাগুলো পাচ্ছি, হুবহু একই অভিজ্ঞতা যদি আমাদের ব্রেনের মধ্যে তৈরি করে দেওয়া হয়, কোনো না কোনো ভাবে ফ্লেক্সিলোড করে দেওয়া হয়, আমরা কি ফিল করব? স্যার তখন আমরা ফিল করব যে জিনিসগুলো আসলেই হচ্ছে বাস্তব। তাহলে অথচ এই সুবিধা কিন্তু রিয়েল না, অথচ এটা কিন্তু ব্রেনটাকে একটা ভিটামিনের ডুবাই রাখা হয়েছে, তাই না? জি স্যার। যা যা নিউট্রিশন লাগে ব্রেনকে জীবিত রাখার জন্য, আমাদের বডি থেকে নিউট্রিশন পাচ্ছে না আমাদের ব্রেন। তাহলে আমাদের বডি থেকে যে নিউট্রিশন গুলো পাচ্ছে, সেই নিউট্রিশন গুলোর মধ্যে যদি প্রপোর্শনালি এটাকে ডুবিয়ে রাখা হয়, আর আমাদের ইন্দ্রিয়গুলোর মাধ্যমে যে সেন্স ডাটাগুলো আসতেছে সেগুলো যদি ঠিক মতো দেওয়া হয়, তাহলে তো আমরা মনে করবো আমরা একটা রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে আছি। তাহলে স্কেপটিকরা বলবে, আমি যে একটা রিয়েল ওয়ার্ল্ডে আছি বলে ফিল করছি, আসলে কি আমি কি এনভেইটেড, আমি কি বিহেভি সিচুয়েশনে আছি? এটা আমরা এপিস্টেমোলজির কোর্সে পড়ছিলাম সেকেন্ড ইয়ারে, মনে আছে না? আছে কারো মনে নাই? হ্যালো, স্যার এখন মনে পড়তেছে না। বিহেভি আর্গুমেন্টের কথা কি মনে নাই? স্যার এখন মনে করতে পারতেছি না। আচ্ছা, আমি একটু বলার পরে মনে পড়ছে না? হ্যাঁ, কারো মনে পড়ছে না? এই তোমরা কি শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছো? শুনতেছি। তো শুনতেছি, তাহলে বলো না যে তোমাদের কি মনে পড়ছে বিহেভি আর্গুমেন্টের কথা? সেকেন্ডে পড়ছিলাম। জি স্যার Brain- মনে আছে, বাট এটার কনসেপ্টটা ভুলে গেছি অনেকটা। এই যে কনসেপ্ট এখন আমি আবার বুঝাই বললাম না, যে একটা ব্রেন যদি বডি থেকে ডিসকানেক্ট হয় তাহলে তো সেটা মারা যাবে, কারণ বডি থেকে সে নিউট্রিশন পায়। যে নিউট্রিশন গুলো সে বডি থেকে পায়, সেগুলো যদি তাকে আর্টিফিশিয়ালি দেওয়া হয়, আর আমাদের বডি থেকে আমরা প্রতিনিয়ত আমাদের অর্গান গুলার মাধ্যমে যে ডাটাগুলো পাচ্ছি সেগুলো যদি তাকে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে তো সেই ব্রেনটা মনে করবে যে একটা রিয়েল ফিজিক্যাল ওয়ার্ল্ডে সে বসবাস করছে, তাই না? স্যার জি স্যার। তাহলে আমরা যে নিজেরা এই মুহূর্তে ফিল করছি যে আমি একটা রিয়েল ফিজিক্যাল ওয়ার্ল্ডে বসবাস করছি, তাহলে আসলে কি আমি দেখতে পাচ্ছি, নাকি দেখার সেন্সেশন বাদ দিয়া পারসেপশনটা সরাসরি আমার ব্রেনের মধ্যে কেউ না কেউ দিয়ে দিছে? এরকম একটা সন্দেহ আমাদের মধ্যে আসতে পারে না? জি স্যার। স্যার এটা একটা হচ্ছে প্রশ্ন বিহেভিয়ার। করতে পারি? জি, একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ শিওর। আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে যে আমরা যে পারসেপশন গুলা পাচ্ছি, মানে হচ্ছে যে যে আর্টিফিশিয়াল ভাবে, ঠিক আছে, তো এই পারসেপশন গুলো আমরা অনুভব করব কিভাবে? কারণ হচ্ছে যে আমরা যে সাধারণত যদি যে আমরা জীবিত অবস্থায় যে পারসেপশন গুলা পাই, সেটা তো হচ্ছে যে ব্রেইন কনজিউম করে, তারপর অ্যানালাইসিস করে, তারপর হচ্ছে যে আমরা মনের মাধ্যমে মন দিয়ে আমরা সেটা হচ্ছে যে বুঝতে পারি, হ্যাঁ আমরা কিছু একটা অনুভব করতে পারতেছি। এই যে অনুভব, এই অনুভবটা কি তখন হবে, নাকি শুধু কেন হবে না? পারসেপশন কনজিউমই কেন করতে হবে হবে? না? মনে করো সত্যিকারের ওই যে এখানে আমাদের পিছনে দেখতে পাচ্ছ যে আমাদের ফুলের দানিতে ফুল, হ্যাঁ, এটা আমি সত্যিকারের ফুল। মনে করো সত্যিকারের ফুল থেকে তুমি যে ঘ্রাণটা পাও, আইডেন্টিক্যাল একটা কেমিক্যাল কম্পোজিশন, একটা সেন্ট তৈরি করা হইলো,
হুম ওই সেন্টটা স্প্রে করা হলো। হুম হুম মনে করো ইউরিয়া সার, হুম ইউরিয়া সার ন্যাচারালি যা কম্বিনেশন, আর্টিফিশিয়ালি যদি সেরকম ইউরিয়া সার তৈরি করা হয় যেটা হচ্ছে, হুম হুম সেই সার আর্টিফিশিয়াল গুলো আর কি পুষ্টি দিচ্ছে না, জি স্যার আর্টিফিশিয়াল ফ্যান কি আমি পাচ্ছি না? জি তাহলে স্যার আমি যখন একটা কিছু দেখি, একটা কিছু শুনি, একটা কিছু স্পর্শ করি, আমি কিছু সেন্স ডেটা পাই। ওই সেন্স ডেটা গুলো প্রসেস হয়ে আমার ব্রেনের মধ্যে যায়। তাহলে বাইরের জগতে যখন থাকে তখন আমরা বলি এটা সেন্সেশন, আর যখন আমাদের ভিতরে আসে তখন আমরা এটা বলি পারসেপশন। যেমন আমি বলেছিলাম যে ধানগুলা হচ্ছে সেন্সেশন আর ভাতগুলা হচ্ছে পারসেপশন। জি স্যার তাহলে গমগুলো হচ্ছে সেন্সেশন, আর আমাদের যে কাই বানায়, কাই, হ্যাঁ, মন্ড, হ্যাঁ, এটা হচ্ছে পারসেপশন, যেটা থেকে জ্ঞান উৎপন্ন করা হয়। তাহলে জি স্যার সত্যিকারের কলম নাই, কিন্তু সত্যিকার কলম দেখলে যে ধরনের অনুভূতি তৈরি হয়, যে ধরনের সেন্স ডেটা, সেই ধরনের সেন্স ডেটা যদি আমাদের মস্তিষ্কের মধ্যে দেয়া যায়, তাহলে আমাদের মস্তিষ্ক তো ওটা রিসিভ করে আমাকে কগনিটিভলি আমার মাইন্ডের মধ্যে ধারণা তৈরি করবে যে হ্যাঁ এখানে একটা কলম আছে। এটাই হচ্ছে ব্যাপার। স্যার একটা প্রশ্ন, মানে একটু সিলি কোশ্চেন, সেটা হচ্ছে যে মাইন্ডটা তাহলে কোথায় থাকে স্যার? ব্রেনেই থাকে? মাইন্ডটা কোথায় থাকে সেটাই তো কোয়েশ্চেন। মাইন্ডটা যদি মাইন্ডটা ব্রেনের মধ্যে থাকে, মাইন্ডে ব্রেনের মধ্যে থাকে, কিন্তু মাইন্ড আলাদা। যেমন ঘরের মধ্যে আমরা থাকি, আমরা কিন্তু ঘরের অংশ না, জি কিন্তু স্যার ফিজিক্যালি ঘরের যদি ওজন করা হয় তাহলে আমাদের ওজনও হবে। জি স্যার হ্যাঁ, তাহলে মাইন্ড ব্রেন সেরকম একটা নেসেসারিলি কানেক্টেড বাট আইডেন্টিক্যাল না। এটা কি যারা দ্বৈত তারা এটার পক্ষে বলবে, হুম হুম আর যেমন ডেকার্ট বলবে, কিন্তু আবার যারা বস্তুবাদী তারা বলবে না, মাইন্ড তুমি যেটা বলছো ওইটা ব্রেনেরই কতগুলো অ্যাক্টিভিটিস, সুতরাং হুম ব্রেনের বাইরে আলাদা কোনো মাইন্ড নাই। মাইন্ড এবং ব্রেন এটা হলো একটা আইডেন্টিক্যাল, যেটা আমরা আজকে আলোচনা করছি, মাইন্ড ব্রেন আইডেন্টিটি থিওরি। এই মাইন্ড ব্রেন আইডেন্টিটি থিওরির সাথে আমরা মিলাচ্ছি বার্ট্রান্ড রাসেলের নিউট্রাল মনিজম। নিউট্রাল মনিজম অনুসারে মাইন্ড ব্রেন দুটোই আছে, জি স্যার কিন্তু দুইটা আসছে একটা নিউট্রাল এন্টিটি থেকে। সেই হুম হুম নিউট্রাল এন্টিটি থেকে সেটা আমরা জানি না, কিন্তু ডেকার্ট কিন্তু দাবি করেছেন যে নিউট্রাল কোনো এন্টিটি না, এটা একটা গড। গড বলতে যা কিছু বোঝায়, গড এই মাইন্ড এবং ব্রেন দুটাকে তৈরি করেছেন, এবং দুইটা কিভাবে একটার সাথে একটা ইন্টারঅ্যাক্ট করবে সেটাও ঠিক করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা সুতরাং ডেকার্টের যে ইন্টারেকশনিজম, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, ওইটা নির্ভর করছে গড হাইপোথিসিসের উপরে। আর হুম 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 বার্ট্রান্ড রাসেল সে ধরনের কোনো দিক থেকে জান নাই। আমরা জানি যে তিনি ছিলেন নাস্তিক, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ প্রচলিত ধর্মে তিনি বিশ্বাস করতেন না হুম হুম সেটা। হুম তবে উনি যে এখানে যে নিউট্রাল একটা এন্টিটির কথা বলেছেন, সেই জন্য আমি কোনো একটা আলোচনার মধ্যে বলেছিলাম যে বার্ট্রান্ড রাসেলকে আমার কাছে মনে হয় যেন ফিলোসফিক্যালি আস্তিক। হুম হুম হ্যাঁ, কিন্তু প্রচলিত ধর্মগুলোতে উনি অবিশ্বাসী। উনি বই লিখেছেন যে কেন আমি খ্রিস্টান নই। হ্যাঁ, হুম হুম কিন্তু তিনি এক ধরনের অ্যাগনস্টিক ছিলেন বলে আমার কাছে মনে হচ্ছে। অ্যাগনস্টিসিজম আচ্ছা এবং আচ্ছা অ্যাথিজম কিন্তু এক জিনিস না। জি স্যার জি স্যার যাই হোক, আমাদের আজকের জি আমরা স্যার থ্যাংক সময়ও ইউ বেশি নেই, একটু করে এখানে দেখি যে বার্ট্রান্ড রাসেলের যে নিউট্রাল মনিজম, এটা কিন্তু এখানে আমি লেখা তোমরা দেখতে পাচ্ছ, রিজেকশন অফ মেটেরিয়ালিজম। কারণ মেটেরিয়ালিজম অনুসারে ব্রেইনটাই হলো সবকিছু, কিন্তু রাসেল বলছেন না, আমাদের যে সাবজেক্টিভ ফার্স্ট পার্সন ফেনোমেনা, আমাদের যে কোয়ালিয়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ব্যাপারটা সম্পূর্ণভাবে অবজেক্টিভ, মানে থার্ড পার্সন ফেনোমেনা না, বরঞ্চ আমাদের যে ফার্স্ট পার্সন ফেনোমেনা এবং অবজেক্টিভ যে থার্ড পার্সন ফেনোমেনা, এই দুটো মিলিয়ে হচ্ছে ব্যাপারটা। একটা ভাবে বিষয়টা একেবারে মানে বস্তুগত এমন নয়। সেই হিসেবে বার্ট্রান্ড রাসেলের এই থিওরিটা হচ্ছে বস্তুবাদের একটা খণ্ডন। আবার একই সাথে এইটা আবার ডেকার্টের যে ক্রিয়া প্রতিক্রিয়া বা ডুয়েলিজম, সেটারও বিপক্ষে। কারণ তিনি বলছেন যে আমরা যেটাকে মাইন্ড বলি, এটা ফিজিক্যালি হচ্ছে আমাদের ব্রেন, আর ইন্ট্রোস্পেকশনের দিক থেকে সেটা হচ্ছে আমাদের কোয়ালিয়া। ওকে, তাহলে আমি আজকে এই প্রপার্টি ডুয়ালিজমের কথা আলোচনা করে আজকে নতুন আর বিষয় আলোচনা করব না, এটুকু করে শেষ করব। সেটা হচ্ছে ডেকার্টের যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এটাকে আমরা বলি সাবস্টেন্স ডুয়ালিজম। মানে দুই ধরনের সাবস্টেন্স আছে। এক ধরনের সাবস্টেন্স হলো বডি,
আর এক ধরনের সাবস্টেন্স হলো মাইন্ড। তাহলে সাবস্টেন্স ডুয়ালিজম অনুসারে দুই ধরনের সাবস্টেন্স, বডি এবং মাইন্ড, যেমন ডেকার্টের কথা। আর প্রপার্টি ডুয়ালিজম হচ্ছে বিষয় হলো একটা বিষয়, সেটা দুই ধরনের বহিঃপ্রকাশ। তাইলে এই মাইন্ড আইডেন্টিটি থিওরির কথা যারা বলছে, হ্যাঁ, মাইন্ড বডি আইডেন্টিটি থিওরির কথা যারা বলছে তাদেরকে আমরা বলতে পারি প্রপার্টি ডুয়ালিজমের পক্ষে। মানে প্রপার্টি বা বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। তাহলে বস্তুর একটা বস্তুগত বৈশিষ্ট্য আছে, বস্তুর একটা অবস্তুগত বৈশিষ্ট্য আছে। ওকে, তাহলে আমি কথাটা শেষ করি এভাবে, মানে আলোচনা শুরু করার আগে, যে বস্তুবাদীদের মতে প্রপার্টি হচ্ছে দুই ধরনের, বস্তুগত প্রপার্টি, অবস্তুগত প্রপার্টি, কিন্তু আসল জিনিসটা বস্তু। ওকে, তাহলে আসল জিনিসটা হচ্ছে বস্তুর বস্তুগত বৈশিষ্ট্য, অবস্তুগত বৈশিষ্ট্য। বস্তুর বৈশিষ্ট্য যখন অবস্তুগত হয় তখন আমাদের কাছে মনে হয় যেন মাইন্ড বলে একটা কিছু আছে, যদিও আসলে মাইন্ড বলে কোনো কিছু নাই। মাইন্ড আমরা যেটা বলি সেটাকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখবো আলটিমেটলি সেটা হচ্ছে আমাদের ব্রেন। ওকে, তাহলে বার্টন রাসেলের যে তত্ত্ব নিউট্রাল মনিজম, এটা কি একটা প্রপার্টি ডুয়ালিজম? দিস ইজ এ কোয়েশ্চেন, এবং আমরা নেক্সট ক্লাসে এই কোয়েশ্চেনটার আমরা উত্তর বের করার চেষ্টা করব। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম এটার প্রেক্ষিতে তোমাদের প্রশ্ন এবং মন্তব্য। স্যার, লাস্টে যে বলছিলেন বস্তুর যে প্রপার্টি ডুয়ালিজমের দুটি দিক আছে, বস্তুর বস্তুগত দিক আছে, আবার বস্তুর অবস্তুগত দিক আছে। সেখানের মধ্যে আমরা সেটাকে মাইন্ড বলে ধরে নেব নাকি সেটা ব্রেইনের একটা মাইন্ডের না, ব্রেইনের। মানে তোমার কাছে যদি কাগজ কলম থাকে এটা একটু লিখে নিও বা মনে রাখো, সেটা হচ্ছে প্রপার্টি মানে বৈশিষ্ট্য, মানে ক্যারেক্টারিস্টিক, মানে বস্তুর দুই ধরনের গুণ আছে। ওকে, যেমন মনে করো চুম্বক কি করে? স্যার আকর্ষণ করে, মানে লোহার জিনিস না, কিছু চুম্বক তো লোহাকে আকর্ষণ করে। চুম্বক কিন্তু আবার মানে সেম পোলার যদি হয় সেটাকে আবার বিকর্ষণও করে, তাই না? উত্তর মেরু যদি একসাথে হয় তাহলে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? একটা চুম্বকের উত্তর মেরু আর একটা চুম্বকের উত্তর মেরু যদি একসাথে করা হয়, জি বিকর্ষণ স্যার, বিকর্ষণ হবে, বিকর্ষণ। এই আকর্ষণ বিকর্ষণ যেমন হচ্ছে চুম্বকের বৈশিষ্ট্য, তেমনি চিন্তা করাটা হচ্ছে আমাদের ব্রেনের বৈশিষ্ট্য। ওকে, তাহলে ব্রেন যখন চিন্তা করে তখন আমরা মনে করি এটা একটা মেন্টাল অ্যাক্টিভিটি। এই কথাগুলো কাদের? এগুলো হচ্ছে বস্তুবাদীদের কথা। তাহলে প্রপার্টি ডুয়ালিজম মানে দুই। তাহলে দুই ধরনের প্রপার্টি আছে, বস্তুগত প্রপার্টি, অবস্তুগত প্রপার্টি। প্রপার্টিটা দুই ধরনের কিন্তু আসল জিনিসটা একটা, সেটা হচ্ছে বস্তু। ওকে, আর রাসেলের যে নিউট্রাল মনিজম সেটা হচ্ছে দুই ধরনের বৈশিষ্ট্য আছে, আসল কোনটা সেটা আমরা জানি না, আসল বলে কোনো কিছু নাই। ওকে, তো এখানে কি ব্রেনটা স্যার বস্তুগত হবে না? ব্রেন তো আমরা ব্রেন তো একটা বস্তুগত, কিন্তু যখন আমরা জ্ঞানের দৃষ্টিতে দেখি, আমাদের মনের দৃষ্টিতে দেখি, আমরা যখন ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে কোনো কিছু দেখি, তখন কি আমরা বস্তু দেখি? না না স্যার, মানে আমরা বস্তু দেখি না। আমরা ব্রেইনের কিছু সিম্বল, কিছু রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কিছু জ্ঞান পাই। সেই জ্ঞানের বিষয়গুলো হচ্ছে, এই জ্ঞানটা হচ্ছে নিউট্রাল একটা জিনিস। স্যার যে জ্ঞানটা পাচ্ছি, হ্যাঁ, এটা তো স্যার হচ্ছে যে পারসেপশনের মাধ্যমে পাচ্ছি, যে কলমটা দেখতেছি তারপর হচ্ছে আমার ধারণা হচ্ছে। পারসেপশনের মাধ্যমে পাচ্ছি, পারসেপশনটা তো একটা মাধ্যম, কিন্তু পারসেপশনটাই তো জ্ঞান না। পারসেপশন তো জ্ঞান পাওয়ার একটা উপায়। যারা দ্বৈতবাদী, যারা বস্তুবাদের বিপক্ষে, তারা বলবে তোমার পারসেপশন, তোমার এক্সপেরিয়েন্স, তোমার ব্রেন রিপ্রেজেন্টেশন, এগুলো সবগুলো হচ্ছে যে মেথড,
হুম হুম হ্যাঁ, কিন্তু যে জ্ঞানটা পাচ্ছেন কি কলমটা দেখার পরে তো সেটা বুঝতেছি, আর দেখার পরে কিন্তু না বুঝতেছি, ওকে, কিন্তু আমাদের বাস্তব সকল ভাবে। জ্ঞান তো দেখার মাধ্যমে হয় না। হুম হুম জি স্যার। আমরা এমন কিছু জ্ঞান করি না যে জ্ঞানটা আমরা দেখি নাই। মনে করো ঈশ্বর আছে কিনা, ঈশ্বরকে কেউ দেখেছেন? জি না স্যার। হ্যাঁ, জি না। আচ্ছা, ঈশ্বর যদি আইসা বলে যে এই আমি চলে আসছি, আই এম গড, হুম হুম তুমি কি ঈশ্বর বিশ্বাস করবা? হ্যাঁ, তখন বিশ্বাস করতে আমি হবে ক- অবশ্যই। আমি আমি করবো না, আমি করবো না, কারণ ঈশ্বর এভাবে আসার কথা না। হ্যাঁ সেটাও কথা। ঈশ্বর হচ্ছে আমাদের একটা কল্পনা। জি এখন কেউ বলতে পারে যে যারা আস্তিক তারা না হলে ঈশ্বরকে কল্পনা করে, যারা নাস্তিক হুম তারাও তো ঈশ্বরকে কল্পনা করে। ঈশ্বর নাই এটা যে মনে করে সেই তো নাস্তিক, তাই না? হুম হুম তো কোনো একটা কিছু নাই হওয়ার জন্য সেটা সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে না? কোনো জি স্যার। ধারণা ভুল হওয়ার জন্য ধারণাটা তো প্রথমে হইতে হবে। জি আর স্যার। তুমি কাউকে হত্যা করবা তার আগে তো তার জন্ম হইতে হবে। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, অন্য কারো কাছ থেকে কোনো প্রশ্ন? স্যার, আমরা যে একটা কৃত্রিম এবং আর যে মানে আসল আসল গোলাপের মধ্যে পার্থক্য করতে গেলে স্যার আগে দেখা যায় যে আমাদের মানে বাহ্যিক আকারগত দুটার সাদৃশ্য, কিন্তু আমরা গুণগতভাবে দেখা যায় যে মানে কৃত্রিম আর আসলের মধ্যে অনেক পার্থক্য আছে। কৃত্রিম এবং আসলের মধ্যে অনেক পার্থক্য? জি স্যার, গুণগত স্যার পার্থক্য, যে মানে গোলাপের মধ্যে কি নাই, মানে প্রকৃত গোলাপের মধ্যে সুগন্ধ আছে আর কিন্তু কৃত্রিম গোলাপের মধ্যে কোনো সুগন্ধ নাই, কিন্তু বাহ্যিকভাবে দেখলে তো দুইটাই গোলাপ। আচ্ছা, আমাদের বাজারে মুদি দোকানের মধ্যেই হ্যাঁ একটা খুব অল্প দামে একটা স্ট্যান্ড পাওয়া যায়, জি স্যার। বেলি ফুলের ঘ্রাণ, তাই না? জি স্যার। আচ্ছা, কোনোদিন এই ধরনের কেউ বেলি ফুলের ঘ্রাণ, তোমরা তো কিনো নাই, আমি কখনো কিনেছিলাম। আমি তো এমনি স্ট্যান্ড ব্যবহার করি না, কিন্তু কখনো কিনেছিলাম, আমার মনে পড়ে। বেলি ফুলের ইংরেজি কি জানি? ম্যাডাম বলতে পারবে? ক্যামেলিয়া স্যার, ক্যামেলিয়া। হ্যাঁ ক্যামেলিয়া। হ্যাঁ, ক্যামেলিয়া। কি জানি বেলি ফুলের ইংরেজি? হ্যাঁ ক্যামেলিয়া। জি, ক্যামেলিয়া স্যার, ক্যামেলিয়া। ক্যামেলিয়া, 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 ক্যামেলিয়া। 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 ও আমাদের যে ক্লাসমেট ছিল ফারুকের সাথে বিয়ে হয়েছে, ক্যামেলিয়া। হ্যাঁ হ্যাঁ, ক্যামেলিয়া বললো আর কি। আচ্ছা, আমাদের ক্লাসে সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল একজন, তিনি আমাদের আরেক ক্লাসমেটকে বিয়ে করেছিলেন। বিয়ে শাদী করার কারণে ওনারা অবশ্য একাডেমিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, যে মাস্টার্সের রেজাল্ট খারাপ করেছিলেন দুজনেই। ক্যামেলিয়া, আচ্ছা, ক্যামেলিয়া, ওকে, বেলি ফুলের ঘ্রাণ। এখন কৃত্রিম বেলি ফুল, আরিফুল তুমি খেয়াল করো, কৃত্রিম বেলি ফুল সুন্দর করে সাজানো, আর বেলি ফুলের ঘ্রাণ সুন্দর করে সেখান থেকে মানে সিস্টেম করে হচ্ছে ছড়ানো হচ্ছে। হ্যাঁ, ওই যে এরকম যেরকম করে ওই যে আমরা এখন যে মাস্ক পরে থাকি, যে আমাদের এগুলো যাতে না ছড়ায়, সেরকম করে মানে ফুলের ঘ্রাণ তো সেভাবে ছড়ায়, হ্যাঁ সেভাবে ছড়াচ্ছে। তো তুমি তো মনে করবা যে সত্যিকারের বেলি ফুল, তুমি বলছো যে গোলাপ কৃত্রিম ইয়া থেকে সঠিক হয় না। এটা তো আমাদের বর্তমানে বানানোর সমস্যা। ভবিষ্যতের বিজ্ঞান এমন হবে একবার হুবহু বানাই দেবে। আচ্ছা স্যার, হুবহুব যদিও বানাই দেয় কিন্তু একই রকম হবে? এখন তুমি বলো যে তুমি এই স্যান্ডের দোকান থেকে স্যান্ড কিনে যে স্যান্ড দিছো, আর অরিজিনাল ফুল থেকে যে ঘ্রাণ আসছে, এই দুটো আইডেন্টিক্যাল, কোনটা যে কৃত্রিম কোনটা যে আসল সেটা কিন্তু কেউ কোনো ডিটেক্ট করতে পারতেছে না। রুমের এক পাশ থেকে কৃত্রিম ঘ্রাণ আসতেছে, আরেক পাশ থেকে সত্যিকারের ঘ্রাণ আসতেছে, কিন্তু দুইটা কিন্তু ফাংশনালি সেম, আইডেন্টিক্যাল। এখন তুমি কি করবা? তুমি কি বলবা? তুমি আইডেন্টিফাই মানে আলাদা করতে পারছো না, এখন তুমি কি বলবা যে এটা সত্যিকারের গাছ থেকে আসতেছে না, কৃত্রিম ভাবে আসতেছে, সেটা খারাপ, সেটা পছন্দ হচ্ছে না, এটা বলতে পারবা তুমি যদি আসলে ওই ঘ্রাণটাকে পছন্দ করে থাকো?
না স্যার, এখানে পার্থক্য করতে না গেলেও স্যার আমরা বাগানে গেলে ফুলগুলি যদি আমরা মানে আসল ফুলগুলি যদি নিই তাহলে তো বুঝতে পারবো। আচ্ছা আরিফুল, তোমাকে তো আমি প্রথমে কানেক্ট করতে পারছিলাম না, এরপরে কানেক্ট হচ্ছে, তোমার সাথে কথা হয়েছে, তাহলে তোমাকে আমি আর একটু কঠিন করে বলি। আমরা ফিলোসফিতে অনেকগুলো থট এক্সপেরিমেন্ট নিয়ে কাজ করি। থট এক্সপেরিমেন্ট মানে হচ্ছে যে যে এক্সপেরিমেন্টটা ফিজিক্যালি করা হয় না, কিন্তু চিন্তা দিয়ে আমরা করি। ওকে, আচ্ছা, যেমন এই যে একটু আগে বললাম যে বিআইবি আর্গুমেন্ট, এটা একটা থট এক্সপেরিমেন্ট। হ্যাঁ, ওকে। এই যে আমরা এই চ্যাপ্টারের আলোচনা করছি ড্যানিয়েল ড্যানেটের যে আর্গুমেন্ট, যে মানে আমাদের যদি কোয়ালিয়া যদি ইনভার্স হয়ে যায়, রিভার্স হয়ে যায়, থট এক্সপেরিমেন্ট। ওকে, অনেক ধরনের থট এক্সপেরিমেন্ট আমরা করি না? জি স্যার। ফিলোসফি তো এরকম চিন্তা নিয়ে কাজ করে যে ভবিষ্যতে যে আমরা যে ফোর্থ ইয়ারে যে পেপার পড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে মানে ভবিষ্যতে যে রোবট গুলো হবে, সেই রোবট গুলা কি, সেই জম্বি গুলা কি কোয়ালি অর্জন করবে, সেগুলো কি মানুষের মতো হয়ে যাবে, মানুষকে কি ছাড়িয়ে যাবে? এই ধরনের আমরা কি করি না আরিফুল? জি স্যার। আচ্ছা, তুমি চিন্তা করে দেখো যে সত্যিকার যা কিছু আমরা মনে করি ঠিক সেরকম যদি কোনো কিছু বানানো যায়, তুমি কি এটাকে সত্যিকার বলবা নাকি সত্যিকার বলবা না? স্যার সত্যিকার বানা গেলেও স্যার আমরা তো সত্যিকার বলবো না। কেন বলবো না? তোমার এত বায়াসনেস কেন? স্যার আমরা মানে কৃত্রিম আর ইয়ার মধ্যে স্যার ওই আসলের মধ্যে স্যার অনেক ব্যবধান দেখি না স্যার। যেমন আমরা রোবটটা তৈরি করলেও স্যার ওটা তো মানুষই সৃষ্টি করছে না স্যার। মানুষের এমন কিছু মানে মানুষের এটা কি রোবটের কি কোনো দোষ? না স্যার, কিন্তু মানুষই তো ওখানে এমন কিছু সেন্সর মানে ভবিষ্যতে মনে করে এমন হবে না যে একটা আই রোবট একটা সিনেমা আছে না, সেখানে মধ্যে রোবটরা রোবট বানায়। জি স্যার। রোবটরা রোবট বানাইতে পারে না, ভবিষ্যতে পারবে না স্যার, হয়তো পারতেও পারে। এখন তুমি মনে করো আমরা রোবট বানাইছি, এই জন্য রোবটরা কোনো সময় আমাদের সমান হবে না। আমাদেরকে বানাইছে কে? আমরা কি নিজেরা হইছি নাকি আমাদেরকে অন্য কেউ বানাইছে? অন্য কেউ বানাইছে স্যার। প্রাকৃতিক ভাবে আমরা হইছি সাপোজ। তাহলে আরিফুল, তাহলে তোমার মূল প্রশ্ন বা পয়েন্টটা যদি আবার একটু বলো। স্যার আমি বলতে চাইছিলাম যে মানে দুইটা ফুলের মধ্যে, কৃত্রিম আর আসলের মধ্যে, দুইটাই মানে আকারগত একদম দেখলে হুবহুব মনে হয় যে আমাদের কাছে দুইটাই গোলাপ, কিন্তু মানে দুইটার মধ্যে যদি আমরা মানে সুগন্ধটা নিই তাহলে দেখা যায় যে মানে আসল আর কৃত্রিমের মধ্যে মানে অনেকটা পার্থক্য আছে। সেইটা তো তোমার বর্তমানের সমস্যা, কিন্তু আমরা ফিলোসফি যখন আলোচনা করি তখন তো আমরা বর্তমানের মধ্যে পড়ে থাকি না। আমরা যখন ফিলোসফি আলোচনা করি তখন আমরা ভবিষ্যৎকে ইনক্লুড করি। জ্ঞান তত্ত্বের ক্লাসের মধ্যে একটা কথা আমি বারবার বলেছিলাম যে নলেজ মাস্ট ইনক্লুড দ্য ফিউচার। যে জ্ঞানটা ভবিষ্যৎকে ইনক্লুড করবে না সেটা ফিলোসফি হবে না। তাহলে এখনকার বিজ্ঞান যেটা পারছে না, আমাদের আলোচনা কি সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতের বিজ্ঞান যেগুলা পারবে বা পারতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব? স্যার যেগুলো পারবে ভবিষ্যতে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ভবিষ্যতে বিজ্ঞান কি পারবে না পারবে এটা নিয়ে আমরা যে আলোচনা করছি, এটাই তো আমাদের ফিলোসফির কাজ। বিজ্ঞান কি কি করছে এটা বর্ণনা করা যদি কাজ হইতো তাহলে তার ফিলোসফি আলাদা কোনো ডিসিপ্লিন হওয়ার দরকার ছিল না। আমরা যে জম্বি আর্গুমেন্ট নিয়ে আলোচনা করেছি, তুমি কি এই জম্বি আর্গুমেন্টের বিষয়টা তোমার কাছে ক্লিয়ার? মোটামুটি। আচ্ছা, আমি 1 সেকেন্ড বলি এবং এর মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে ক্লোন হচ্ছে আমার মতো হুবহু, সেটা হচ্ছে ক্লোন। ওকে, আর জম্বি হচ্ছে সে আমার নয় তোমার মতো নয়, কিন্তু মানুষেরই মতো। শুধু দেখতে মানুষের মতো সেটা না, ভিতরেও রক্তে মাংসে মানুষের মতো এমন ধরনের উন্নত মানের রোবট ভবিষ্যতে হয়তো আবিষ্কার করা সম্ভব, বানানো সম্ভব হবে। কিন্তু আমাদের এই বর্তমান কম্পিউটার গুলো হচ্ছে ফিজিক্যাল, কিন্তু ভবিষ্যতের কম্পিউটার গুলো অনেক বেশি বায়োলজিক্যাল হবে। একবিংশ শতাব্দী হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাকাল্টির ডেভেলপমেন্ট। ওকে, তখন মানুষের শরীরের মধ্যে অনেকগুলো বায়োলজিক্যাল অর্গান থাকবে
এমনকি আমাদের ব্রেনের মধ্যে যে নিউরন গুলো আছে সেগুলো অনেক সময় ফিজিক্যাল নিউরন গুলোকে রিপ্লেস করে আর্টিফিশিয়াল নিউরন বসানো হবে, যেগুলো আমাদের বায়োলজিক্যাল ব্রেনের সাথে কাজ করবে। তাহলে বায়োলজিক্যাল রক্ত বানানো হবে, বায়োলজিক্যাল চামড়া বানানো হবে আর্টিফিশিয়ালি, সায়েন্টিফিক্যালি। ওকে, হ্যাঁ, বায়োলজিক্যাল সায়েন্স এরকম ডেভেলপ করবে। এরকম ডেভেলপ করতে করতে একটা বায়োলজিক্যাল মেশিন বানানো হলো মানুষের মতো, কিন্তু তার কোনো সাবজেক্টিভ অ্যাসপেক্ট নাই, তার কোনো কোয়ালিয়া নাই। তাহলে এরকম জম্বি কি ভবিষ্যতে বানানো সম্ভব? মানে আরো 500, 1000, 10,000, 1 লক্ষ কোটি বছর পরে? আরে স্যার হয়তো হবে, বানানো যেতে পারে। তাহলে তুমি যে ভবিষ্যতে এটা বানানো সম্ভব বলে মনে করছো, যুক্তিটা হচ্ছে এটাই যে তুমি আসলে আমি কি একটা জম্বি? একটা জম্বি তো মনে করতে পারে হ্যাঁ আমি ফিল করছি। এই যে সোফিয়াকে জিজ্ঞেস করলে তুমি কেমন লাগছে, বলে আমার খুব ভালো লাগছে, কিন্তু সে কি আসলে আমার মতো ফিল করে ভালো লাগা বলছে, নাকি তার একটা অ্যালগোরিদম অনুসারে সে বলছে? এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে জম্বির মধ্যে তো কোয়ালিয়া নাই, তাহলে আমাদের মধ্যে যে কোয়ালিয়া আছে সেটাই প্রমাণ করে যে আমরা আসলে জম্বি না, কারণ আমরা ফিল করি। আরিফ, জি স্যার, আমরা ফিল করি স্যার। ভালো হোক মন্দ হোক, সাদা হোক কালো হোক, লাল হোক নীল হোক, হ্যাঁ, সঠিক হোক ভুল হোক, আস্তিক নাস্তিক যাই বলে না কেন, আমরা তো প্রতি মুহূর্তেই আমাদের মধ্যে একটা মানে সার্বক্ষণিক ভাবে আমাদের একটা সিনেমা চলতে থাকে ভিতরে ভিতরে। আমাদের মধ্যে একটা মানে কিছু একটা জানি চলে, আমাদের চেতনা একটা পর্দার মতো আমাদেরকে সবকিছু ফুটিয়ে তোলে। তাহলে চেতনার পর্দায় যে জিনিসগুলো ফুটে ওঠে সেই জিনিসগুলো কোথায় তৈরি হয়? এগুলো আমাদের সাবজেক্টিভিটির মধ্যে তৈরি হয়। যারা মাইন্ডের পক্ষে তারা বলবে এই তো প্রমাণ পাওয়া গেল যে আমাদের চেতনাই হচ্ছে প্রমাণ যে আমাদের একটা মাইন্ড আছে। তো আমি আজকের ক্লাসটা শেষ করতে চাচ্ছি, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে। আচ্ছা, তাহলে আগামী আগামী সোমবার তোমাদের সাথে তোমাদের ক্লাস হবে। আমরা যেখানে শেষ করেছি, কোথায় শেষ করলাম আমরা? এই যে এই কোশ্চেনটা যে রাসেলের যে নিউট্রাল মনিজম, এইটার সাথে প্রপার্টি ডুয়ালিজমের কি পার্থক্য? প্রপার্টি ডুয়ালিজম আমরা আলোচনা করেছি যে বস্তু দুই ধরনের প্রপার্টি, বস্তুগত প্রপার্টি, অবস্তুগত প্রপার্টি, এটা। আর রাসেলের নিউট্রাল মনিজম অনুসারে যে বস্তু এবং মন দুটা আছে, বস্তুকে আমরা কার্যকারণ সম্পর্কের মাধ্যমে জানতে পারি আর মনকে আমরা অন্তর্দর্শনের মধ্যে জানতে পারি। তাহলে নিউট্রাল মনিজম যেটা রাসেলের থিওরি, এটা প্রপার্টি ডুয়ালিজমের আলোকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আগামী সোমবারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর প্যাশন